18টা, মনে রাখেন কিন্তু 18টা, অনুচ্ছেদ আছে 22টা। বুঝতে পারছেন? ফান্ডামেন্টাল রাইট সম্পর্কিত সংবিধানে অনুচ্ছেদ আছে 22টা, তার মধ্যে আছে অধিকার প্রদান করেছে কয়টা? 18টা। তো এই 18টা অধিকারের আমি আবার বলছি, মানে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কিত অনুচ্ছেদ কয়টা? 22টা। কত থেকে কততে? আপনার 26 থেকে 47 এর ক, মানে 26 থেকে 47 এ পর্যন্ত। 20 কত থেকে? 26 থেকে 47 এ পর্যন্ত সংবিধানের তৃতীয় ভাগে, সংবিধানের কয় ভাগে, কোন ভাগে? 3 নাম্বার ভাগ, মানে সংবিধানের তৃতীয় ভাগে কি করা হয়েছে? ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আলোচনা অনুচ্ছেদ হচ্ছে 26 থেকে 47 এর ক। এগুলো আপনাদের সবাই এই যে সহজ বিষয় কিন্তু আপনাদের ভাই বোন জিজ্ঞেস করবেন, একটু জেনে রাখতে হবে। তাহলে হচ্ছে যে কত থেকে? 26 থেকে 47 এর ক অনুচ্ছেদে কি বলা আছে? আপনার ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে বলে দেওয়া আছে। তাহলে অনুচ্ছেদ আছে 22টা, তার মধ্যে আর্টিকেল আছে, মানে হচ্ছে অধিকার আছে কয়টা? 18টা। অধিকার সম্পর্কে বলা আছে হচ্ছে যে 27 অনুচ্ছেদ থেকে 44, মানে 27 থেকে 44, মানে এই 18টা অনুচ্ছেদ, মানে 18টার ফান্ডামেন্টাল রাইটস। বুঝতে পারছেন? তাহলে 27 থেকে কত? 44, মানে 27 থেকে আর্টিকেল হচ্ছে 44 পর্যন্ত 18টা। তাহলে এই 27 থেকে আর্টিকেল 44 এর এই 18টা রাইটস যদি কারো ভায়োলেট হয়, সে কোথায় অধিকার চাইতে পারে? কার কাছে? কেবল হচ্ছে হাইকোর্টের কাছে চাইতে পারে। তাহলে সেই অধিকারটা দিয়েছে কে? সংবিধান। কত অনুচ্ছেদে? 102 এর 1, 102 এর 1 অনুচ্ছেদে, 102 এর 1, মানে আর্টিকেল 102 এর ক্লজ 1। ঠিক আছে? তাহলে এখানে গেল, মানে বাংলাগুলো দফা হবে, মানে দফা 1 এ। ঠিক আছে? তো আচ্ছা, বুঝা গেল প্রথমে কথাটা? আপনাদের কি বুঝাতে চাইলাম? সংবিধানের তৃতীয় ভাগে হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আলোচনা করা আছে। আর হচ্ছে আপনার কি বলা আছে, যে বললাম যে ওইখানে কয়টা আর্টিকেল আছে? 22টা ফান্ডামেন্টাল রাইট সম্পর্কিত। কত থেকে শুরু? 26 থেকে মানে 47 এর ক পর্যন্ত। ঠিক আছে? তাহলে টোটাল 22টা অনুচ্ছেদ আছে। এর মধ্যে আবার ফান্ডামেন্টাল রাইটস প্রদান করেছে সংবিধান 18টা। কত থেকে কত অনুচ্ছেদ? 27 থেকে 44। এই 27 থেকে 44 এর এই ফান্ডামেন্টাল রাইটস গুলো যদি কেউ ভায়োলেট করে, হ্যাঁ, তাহলে কেউ যদি ভায়োলেট করে, তখনকার পদ্ধতি কি হবে? তখন পদ্ধতি বলছে যে, মানে এটা আমরা কি করতে পারি? ওই যে হাইকোর্টে রিট দায়ের করতে পারি। হাইকোর্টে কি করতে পারি? রিট দায়ের করতে পারি। তাহলে হাইকোর্টে রিট দায়ের করার আমাকে অধিকারটা প্রদান করেছে 102 এর 1 অনুচ্ছেদে। একটু ক্লিয়ার? এটা এই জিনিসটা একদম, মানে এগুলো একদম বেসিক, কোর বেসিক। তারপরে দেখবেন যে আবার ওই এখানে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে বলে দেওয়া নাই, কিন্তু আপনার কি আছে? আপনার এই যে বললাম যে কিছু অধিকার আছে, মানে একটা কনস্টিটিউশন একটা কথা বলে দিয়েছে, মানে এটা ইংরেজিতে এভাবে করে বলছে যে নো আদার এফিকেশিয়াস রিমেডি। এফিকেশিয়াস বা বাংলায় বললে এটাকে বলা আছে যে অন্য কোনো সমফলপ্রদ প্রতিকার নাই। আবার বলছি, শব্দটা হচ্ছে সমফলপ্রদ। ইংরেজিতে বললে এফিকেশিয়াস, আর হচ্ছে যে বাংলা হচ্ছে সমফলপ্রদ। তাহলে মানে সমফলপ্রদ বলতে কি বোঝাচ্ছে? এটাও আছে, এটা ইয়াতে অনেকবার আসছে জুডিশিয়ারি রিটেনে। সমফলপ্রদ বলতে কি বোঝায়? আপনাদের ইয়াতেও বলতে পারে, ভাইভাতেও বলতে পারে, যে বলছে যে সমফলপ্রদ প্রতিকার বলতে কি বুঝেন, বা সমফলপ্রদ প্রতিকার বলতে কি বোঝায়? কনস্টিটিউশন কিন্তু প্রশ্ন করে আপনাদের, দেখবেন যে ইয়াতে ভাইভাতে প্রশ্ন করবে। যদিও বলছেন যে আমাদের সিলেবাসে নাই, কিন্তু আপনার কি করবে তবু প্রশ্ন করে কনস্টিটিউশন থেকে। কারণ আপনাদের ওই যে ভাইভা বোর্ডে বেশিরভাগ থাকবে হচ্ছে যে মানে আপনারা তো জানেন সুপ্রিম কোর্টের জাস্টিসই, ঠিক আছে? তো ওরা এই বিষয়ে খুব এক্সপার্ট, কারণ এগুলো নিয়ে ওই হাইকোর্টে বেশিরভাগ মামলা হচ্ছে রিটেক দিয়ে নিয়ে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে মানে সমফলপ্রদ বলতে মানে আইনের বিধান, মানে আমার বাংলাদেশের প্রচলিত আইনের ধারা, তাহলে কি করা যাচ্ছে না? আমি যে মানে যে বিষয়ে এগ্রিড হয়েছি সেই বিষয়ে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেটা আমাকে কোনো প্রতিকার দিতে পারছে না। একটু সহজ ভাষায় বললে বুঝতে পারছেন? সরকার কোথায় বলতে হবে না, এটা আমার ভাষায়। তাহলে সেটা হচ্ছে যে কি বুঝতে পেরেছেন?
মানে আমি যে হচ্ছে যে কি করেছি সমস্যা ফেস করছি, তাহলে ওই সমস্যাটা বাংলাদেশের কি করতে পারছে না, প্রচলিত আইন কোনো সমাধান দিতে পারছে না। মানে আমি যে সমস্যায় পড়েছি সেটা বাংলাদেশের প্রচলিত আইনের ধারা আমি মামলা করে কোনো প্রতিকার পাচ্ছি না বা পাবো না, তাইলে বা পাওয়ার সম্ভাবনা নেই। তো ওই ক্ষেত্রে কেবল আমি কি করতে পারবো 102 মানে আর্টিকেল 102 এর ক্লজ 2 অনুযায়ী আমি কি করতে পারি, প্রতিকার দাবি করতে পারি। এখানে 5 রকমের, তাহলে আমি ওইদিকে যাব না আপনাদের, তাহলে সেটা 5 রকমের, তাহলে ওই রিট জুরিসডিকশনের মাধ্যমে আমি চাইলে প্রতিকার চাইতে পারি। তো আমরা এইটা বোঝানোর জন্য কেবল জিনিসটা যদি ভিত্তিটাই না বোঝেন তাহলে দেখবেন যে এমনি শুধু পড়া পড়ে কিন্তু মনে থাকে না, বা আপনি কিছুই ওই বলছে না ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী টাইপের হয়ে যায় আর কি। মানে কিছু আপনি জিনিসটা জানবেন না, তাহলে একটা করতে আরেকটা করে দিবেন। ওই একটা ইয়েস নো ভেরি গুড এর একটা এমনি গল্প পড়াইছিল না আমাদের ছোটবেলায়, ওই যে এটার মধ্যে সত্য কোথায়, এরকম অনেক সময় আমরা ভুল করে ফেলি, যেটা আমরা কম জানি এটার কারণে আমরা কি বলতে কি করে ফেলছি। তাহলে আরেকটা হচ্ছে হেভিয়াস কর্পাস বলতে কি বোঝায়, এটা ল্যাটিন টার্ম হেভিয়াস কর্পাস। হেভিয়াস কি প্রতিকার চাইবে? হ্যাঁ প্রতিকার চাইবে, মানে 5 রকমের রিট দায়ের করার মাধ্যমে। তাহলে এরকম একটা বলছি যে রিট হচ্ছে যে 5 প্রকারের মধ্যে, জাস্ট আমি 5 প্রকার বুঝাইতে গেলে আমি শুধু ওইটা জুডিশিয়ারি যারা ফ্রিলি আছে ওদেরকে শুধু 102 আর 2-3টা আর্টিকেল নিয়ে একটা ক্লাস হয় 2 ঘন্টার, বুঝতে পারছেন? তো এখানে আপনি ওই দিকে যাচ্ছি না, এত আপনি ফ্রিতে কতগুলো পড়াই দিছি, বুঝতে পারছেন? তো এখন হচ্ছে যে এখানের মধ্যে ওই 5টার মধ্যে একটা বলছি, 5টার মধ্যে একটা হচ্ছে যে কি হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাসটা হচ্ছে যে আপনার একটা ল্যাটিন টার্ম হেভিয়াস কর্পাস, অর্থ হচ্ছে যে, আচ্ছা আমি টার্মটা লিখছি, আপনি হেভিয়াস কর্পাস এটা একটি ল্যাটিন টার্ম, এটা ইংরেজি হচ্ছে টু হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট। টু হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট। To have the body before the court মানে কি, মানে হচ্ছে ধরেন কাউকে এখানে হচ্ছে যে বেআইনিভাবে আটক করে রেখেছে, বুঝতে পেরেছেন? কাউকে কি করেছে, বেআইনিভাবে আটক করে রেখেছে। হাইকোর্ট চাইলে যখন শুনবে আপনি রিট দায়ের করেছেন, তবে এখানে ওকে ধরে রেখেছে। অনেক সময় আপনারা তো জানেন পুলিশ হচ্ছে যে বলছে না ওকে আমরা ওই মানুষটাকে গায়েব করে ফেলছে, ওদের জামিনে পাইছে, ওকে কোর্ট থেকে কোথায় নিয়ে গেছে আর জানেন না, মানে তাকে অ্যারেস্ট দেখানো হয়নি, ও বলেন না ওই যে পরবর্তী দেখা যায়। তাহলে ওই অনেক তখন আপনার প্রতিকার কি, আপনি কি করতে পারবেন? এখন তাকে মানে ওই যদি কোথায় পুলিশ যদি নিয়ে গিয়ে গ্রেপ্তার দেখাইতো তাহলে আপনি কি করতে পারতেন, তার জন্য জামিন চাইতে পারতেন। জামিনে তো চাইতে পারবেন না, ওর গ্রেপ্তারও দেখানো হয়নি, কিছু করানো হয় না, তাহলে অবৈধভাবে ধরুন সরকারও অনেক সময় এরকম করে আটক করে রেখে দেয় না, তো তখন ওই ক্ষেত্রে প্রতিকার কি, আপনি ওই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনে গিয়ে কি করতে পারবেন, এই যে রিট হেভিয়াস কর্পাস দায়ের করতে পারবেন। এতে অধিকার আপনাকে দিয়েছে আর্টিকেল 102 এর ক্লজ 2, বুঝতে পারছেন? 102 এর 2। তাহলে ওখানে কি কাউকে মানে মূল কথা হচ্ছে কাউকে যদি বেআইনিভাবে আটক করে রাখা হয় তাহলে আপনার ওই ক্ষেত্রে প্রতিকার আছে, সেটা হচ্ছে কি করা, রিট দায়ের করা। দেখবেন এগুলোর ক্ষেত্রে রিট দায়ের করে, বুঝতে পারছেন? এই রিট দায়ের করেছে, কি রিট দায়ের করেছে, হেভিয়াস কর্পাস, রিট হেভিয়াস কর্পাস। ওই তখন হচ্ছে যে হাইকোর্ট তাহলে একটা অর্ডার বা ওই রুল ইস্যু করে কি বলবে, ওই লোকটাকে কি করা হোক, মানে আদালতে সম্মুখে হাজির করানো হোক, এটা আদেশ দিবে। তো এইটার জন্য একটু করে আপনাদের একটু বোঝাই, সেটা হচ্ছে যে মানে মানুষকে আটক জিনিসটাও যখন আমরা বলবো, মানে এখানে এটা 2 রকমের, একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে পিউনিটিভ। মানে ডিটেনশন জিনিসটা ইংরেজিতে যদি আমি বলি, ডিটেনশন 2 রকমের হয়, একটা প্রিভেন্টিভ ডিটেনশন আর একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। আমাদের অধস্তন আদালতে যারা আপনারা যে জামিনের কথা বলছি, এই জামিনটা নিতে পারছেন, এগুলো সবগুলো কিন্তু প্রিভেন্টিভ, মানে তাকে গ্রেফতার করেছে তখন আপনি জামিন নিচ্ছেন, এটা পিউনিটিভ ডিটেনশন। মানে সে আমরা বলছি যে অপরাধ বলে পরিগণিত কাজটা করে ফেলেছে, অপরাধ বলে পরিগণিত কাজটা সে করেছে, এই মর্মে তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তখন তাকে আটক করেছে, ঠিক আছে? এটাকে পিউনিটিভ বলে।
ক্লিয়ার? পিউনিটিভ জিনিসটা বুঝছেন? পিউনিটিভ মানে হচ্ছে যে অপরাধ বলে পরিগণিত কাজটা সে করে ফেলেছে, তখন তাকে আটক করা হবে। তখন তাকে আটক করা হবে। এটার নাম হচ্ছে যে, ওই আটকের নাম হচ্ছে যে পিউনিটিভ ডিটেনশন। মানে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে, সে আইনের অধীনে যে কোনো একটা কাজকে অপরাধ বলে পরিগণিত করা হয়, ওইরকম একটা কাজ সে করে ফেলেছে বা করার চেষ্টা করেছে বা করাতে সহায়তা করেছে, তখন এর ফলে তাকে যে আটকটা করা হবে, ওই আটক আদেশের নাম হচ্ছে কি? পিউনিটিভ ডিটেনশন। বুঝতে পারছেন? এখন অনেক সময় দেখবেন যে আপনারা যদি কেউ পড়েছে কিনা জানি না, আপনাদের সিলেবাসে ছিল কিনা, স্পেশাল পাওয়ার অ্যাক্টে সেকশন 3 তে বলে দেওয়া আছে, সেকশন 3 তে একটা ডিটেনশনের কথা বলছে, সেটার নাম হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে যে অপরাধটা সে করেনি, কিন্তু রাষ্ট্র মনে করছে সে অপরাধটা করতে পারে, মানে এই আশঙ্কায় তাকে কি করে রাখবে। বুঝতে পারছেন? মানে এটা ওই জ্যোতিষী হয়ে যাওয়া একান্ত বলছে, ও বাইরে যদি থাকে ওই অপরাধ করতে পারে, ও আমারে মানে প্রাইম মিনিস্টার মনে করতেছে ও বাইরে থাকলে আমার খুন করে ফেলবে। তো এখন কিন্তু উনি খুনের কিচ্ছু করেনি। বুঝতে পারছেন? মানে উনি জ্যোতিষবিদ্যা অ্যাপ্লাই করছে আর কি, বলছে যে আমাকে করতে। এই জন্য ওই আপনারা দেখবেন যে স্পেশাল পাওয়ার একটাকে কি বলা হয়, ব্ল্যাক ল বলা হয়, ব্ল্যাক ল, কালো আইন। এটাকে দেখবেন যে স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীনে আপনার যখন ইলেকশন আসবে, প্রত্যেকটা সরকার, আমাদের দেশে তো আপনারা জানেন আমাদের রাজনীতিটা কেমন, বুঝতে পারছেন? কোনো সরকারই হচ্ছে কোনো দল কেউ তেমনটা হচ্ছে যে কি করে প্রথমে আগে নিজেদের স্বার্থ হয়, তারপরে হচ্ছে যে ব্যক্তি স্বার্থ, জনগণের স্বার্থ। তো এটার জন্য অপর পক্ষকে গায়েল করার জন্য এটা কোনো সরকারে ইউজ করে না এরকম নাই, প্রত্যেকটা সরকার ইউজ করেছে এটা। আজ পর্যন্ত যত সরকার আছে স্পেশাল পাওয়ার অ্যাক্টটাকে ইউজ করেছেই। বুঝতে পারছেন? তো ওইটাতে একটা প্রিভেন্টিভ ডিটেনশন আছে, মানে সে অপরাধ করেনি, অপরাধ করবে বলে আশঙ্কায় তাকে গ্রেফতার করে রেখে দিতে পারবে। এটা কনস্টিটিউশনে বলে দেওয়া আছে কয় মাস পর্যন্ত পারবে? 6 মাস। এটা আর্টিকেল 33 তে দেওয়া আছে। আর্টিকেল 33 তে বলছে যে এই প্রিভেন্টিভ ডিটেনশনের অধীনে প্রায় 6 মাস চাইলে কাউকে কোনো একজন ব্যক্তিকে আটক রাখতে পারে। কিন্তু আবার স্পেশাল পাওয়ার অ্যাক্টে এটা বলে দেওয়া আছে কয়দিন? 120 দিন। সেকশন 3 তে বলে দেওয়া আছে কয়দিন? 120 দিন। 120 দিনের বেশি না। হ্যাঁ, 120 দিন মানে 4 মাস। তাহলে কনস্টিটিউশনে এটা প্রচলিত হবে না, কারণ কনস্টিটিউশন বলছে যদি কোনো আইন হয় এই বিষয়ে, ওই আইনের বিধান অনুযায়ী চলবে। বুঝতে পারছেন? তাহলে আমি জিনিসটা বুঝছেন, প্রিভেন্টিভ ডিটেনশন কি, পিউনিটিভ ডিটেনশন কি? সারা একটু বলা হয়েছে। আবার বলছি, তাহলে হচ্ছে যে পিউনিটিভ ডিটেনশনটা হচ্ছে যে কি বলছি, মানে ওই বাংলাদেশের প্রচলিত আইন কোন একটা কাজ করাটাকে কি অপরাধ বলে বলেছে, পরিগণিত করেছে, ওই সে ওই অপরাধ বলে পরিগণিত কাজটা করেছে বা করার চেষ্টা করেছে বা করাতে সহায়তা করেছে, তখন এর ফলে তাকে ওই এর কারণে যদি তাকে আটক করা হয়, তখন এটার নাম হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। এখন সে অপরাধ করেনি, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো অপরাধ করেনি, করাতে চেষ্টা করেনি, করাতে সহায়তাও করেনি, কিন্তু কি বললাম, ও করবে বলে আশঙ্কা করা হচ্ছে। মানে শুধু আশঙ্কার অধীনে যদি কাউকে গ্রেফতার করা হয়, তাহলে তখন এটার নাম হচ্ছে কি, এই প্রিভেন্টিভ, মানে এই ডিটেনশনটা হচ্ছে প্রিভেন্টিভ। বুঝতে পেরেছেন? একদম ইজি ব্যাপার। আমি কিছু জিনিস আসলে দেখবেন যে আমি বারবার বলবো একটা কথাই, সেটা হচ্ছে যতটুকু পারেন বুঝে করিয়েন, তখন দেখবেন যে আপনার আর মানে ওই আইনটা অনেকটা ইজি লাগবে, প্রেক্ষাপটটা ইজি লাগবে। হ্যাঁ, আর হচ্ছে যে আর যখন না বুঝে করবেন তখন হচ্ছে আপনি পারবেন না। সেটা আমি ইয়ারকেটেও বলতাম, মানে আমি যখন একাডেমিক্যালি ক্লাস নিতাম তখন একটা অনেককে আমি বলতাম, যে ওই যে অনেক গাইডিয়ান আসতো, এটা বলতাম অনেকজন আমাদেরকে কি করে দেয়, ওই যে মানে একটা নাম্বার, এত নাম্বার তুলতে হবে, মানে এ প্লাসের দৌড়ে হচ্ছে আমাদের নামাই দেয়। তো তখন হচ্ছে যে আমি মনে করি যে এ প্লাস পাওয়াটা খুবই ইজি যদি কেউ একটা সিস্টেম জানে। বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি বেসিকটা দুর্বল থাকে, ও শুধু এ প্লাস পাইছে কিন্তু বিভিন্ন ভালো ভালো জায়গায় গিয়ে কিন্তু সে আর ভালো করতে পারবে না। প্লাস পাইলে কিছু মুখস্থ জ্ঞান দিয়েও চাইলে এ প্লাস পাওয়া যায়। বুঝতে পারছেন? কিন্তু যে বেসিকের ঘাটতিগুলো রেখে যাবে, বেসিক মানে একটু বুঝেন, এই যে ধরেন আপনি একটা ডিটেনশনই বুঝেন না, এই আপনি বলছেন যে আমি এখন বেআইনি আটক বললো, তা আটকটা কেমনি বুঝবেন বলেন তো? আটকটা এই আপনাকে তো মানুষকে বললাম না, আপনাকে একটা ফ্যাক্ট থেকে প্রতিকারটা দিতে হবে, যে একটা ওই যে বলছি না, যেমন আমাদের কালকে জিজ্ঞাসি স্যারও ছিল আমাদের সাথে, যে তখন হচ্ছে যে একটা সেশনে স্যার এটাই বলছে এখন কিন্তু ভালো লয়ার নাই। বুঝতে পারছেন? ভালো লয়ার নাই, তো এটার জন্য ওই যে উনি এখন বলছেন তাইলে এখন
বলছে যে এটা সত্য, এখন 10 বিজিএস থেকে মানে আমাদের 10 বিজিএস থেকে আমাদের এই যে অধস্তন আদালতে বিচারক নিয়োগের রিক্রুটমেন্ট প্রসেসটা অনেক কঠিন করে ফেলছে। ওইটা নিজে চিফ স্যার নিজেও বলছে আমাদের এখানে ওই যে আমাদের আরেকটা জাকির হোসেন স্যার আছে, জাস্টিস জাকির হোসেন, হ্যাঁ ওই যে উনিও বলে অনেক যে মানে হাইকোর্টের জাস্টিস এটা দিলে বলছে এরকম পাশেই করতে পারবে না, ঠিক আছে দূরের কথা, বুঝতে পারছেন? তো এখানে কালকে চিফ স্যার এটা বলছে, কারণ হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে এই কি করেছে, কারণ একটা ভালো আবার আইনজীবী না থাকলে তাহলে আমাদের পড়ার আগ্রহটাও চলে যাবে। আমি যতই ব্রিলিয়ান্ট হই না কেন, কারণ আমার পড়ায় কিছুই জানে না, আমি দূর আমার নিজের মধ্যে একটা গরিমা চলে আসবে, দূর এগুলো কি আমি যা জানি তাই তো বলতে পারতেছে না, এখানে আর নতুন পড়া দরকার কি? যখন একটা ভালো আইনজীবী থাকলে দেখলে কি রে আমি যেভাবে চিন্তা করতেছি উনি দেখা যাচ্ছে যে আরো উনি চিন্তাধারা উনি তো স্টাডি করে আসছে, এই যে আমি যখন স্টাডি করে যাইনি উনি এইভাবে বলছে কি রে এটা তো আমার মাথায় নাড়া দিচ্ছে, অত এটা বলছে আমি নিজে কনফিউজড হয়ে গেছি, তখন কিন্তু আমি তার সিদ্ধান্ত দিতে পারবো না। পরের দিন আমাকে কোর্টে উঠলে ওই আইনজীবী যখন আমার পাশে দাঁড়াবে তখন কিন্তু আমার নিজের একটা ও কি বলতে না কি বলতে, তাহলে আমি দেখি একটু নদীটা আগে দেখে ওনার এই যে মামলাগুলো একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? এটা দেখে আমি নিজে স্টাডি করছি, তাহলে আমি দেখছি তখন উনি যখন বলছেন আমি ও আচ্ছা এই প্রেক্ষাপট আছে এই তো ওইটাও আছে, আর উনি যেটা বলছে ওইটা কারণ উনি আমাকে আরো একটা রেফারেন্স দিতে পারে, ওই রেফারেন্স কিন্তু ওই এগেইনস্টে রেফারেন্স আছে, হ্যাঁ? তো এই যে তখন আমার পড়ার একটু ইয়া হবে, আর যদি না পড়ে আমার কোনো পড়ার কোনো দরকার নেই, যা আছে তাই ওই যে জামিন নিয়ে চলে যান, শেষ, আর কোনো ওকালতি নেই, হ্যাঁ? আচ্ছা, তো এখন বলছি যদি আপনিও নিজে প্রেক্ষাপট না বলতে আপনি প্রতিকারই দিতে পারবেন, আপনি ওই যে আটকটা বুঝতে হবে, তখন হচ্ছে এগুলো জিনিসটা এমনি শুধু এমনি মুখস্থ করে যাবেন, তাইলে দেখবেন যে পরীক্ষা ও ভালো করতে পারবেন না, আপনাকে একটু চেঞ্জ করে দিলে এটাই বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে এখানে এই জিনিসটা হেভিয়াস কর্পাসের তাহলে ক্লিয়ার, মানে তাকে তাহলে কাউকে কি করে ফেলেছে, বেআইনিভাবে আটক করেছে, তাহলে আইনের অধীনে আটক যেগুলো করবে তাহলে এগুলোতে কিছু করতে পারবেন না, এগুলোতে প্রতিকার আছে, আপনি জামিন চাইতে পারেন, হ্যাঁ? তাহলে কিন্তু যখন হচ্ছে কাউকে বেআইনিভাবে, তাহলে ওইটা প্রিভেন্টিভও না পিউনিটিভও না, আবার বলছি প্রিভেন্টিভ যদি আইনের স্পেশাল পাওয়ার একটা অধীনে করেছে এটাতে হেভিয়াস কর্পাস করতে পারবেন না, আপনি বুঝতে পারছেন? আবার বলতে পারছেন তাহলে সে কোনো অপরাধী করে কি অপরাধের আশঙ্কা করছে, তাহলে তার বিরুদ্ধে আপনি চাইলে হেভিয়াস কর্পাস করতে পারবেন না, যদি তাকে ওই প্রিভেন্টিভ ডিটেনশন যে বললো যে এই স্পেশাল পাওয়ার একটা এত ধারার অধীনে তাহলে সেই তাকে কি করা হলো, আটক করা হলো, তাহলে তখন কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি এই হেভিয়াস কর্পাস রিট দায়ের করলেও কোনো প্রতিকার পাবেন না, কারণ বলে দিয়েছে না ও মানে এখানে দায়ের করা সত্যটা কি, সেজন্য বলছি আমি কনস্টিটিউশনে চলে গিয়েছি, দায়ের করা সত্য হচ্ছে যে মানে আপনাদের বাংলাদেশের প্রচলিত আইনে আপনাকে প্রতিকার দেওয়ার মতো কোনো আইন নেই, এটা আগে দেখাইতে হবে, অথবা প্রচলিত আইনে যদি প্রতিকার দেওয়ার কোনো ব্যবস্থা থাকে সেটা চাইতে হবে, সেটাতে দিচ্ছে না, তখন হচ্ছে যে আপনি কি করবেন, এই হেভিয়াস কর্পাসে আসতে পারেন, আগে চাইতে হবে এটা, তারপরে এখানে পাচ্ছেন না তখন হচ্ছে আবার যেতে পারবেন, বুঝতে পেরেছেন? তাহলে এখন তাহলে কখন আমি হেভিয়াস কর্পাস তাহলে এই রিটটা দায়ের করতে পারি 102 অনুযায়ী, কখন বলছে যখন আমাকে কেউ বেআইনিভাবে আটক করবে, তাহলে এইটার অধীনে আমি কি করতে পারছি, সোজা বাংলায় বললে আমি বাংলাদেশের ওই প্রচলিত আইনের অধীনে কোনো প্রতিকার পাচ্ছি না, তখনই। আচ্ছা, এখন ধরেন এমন শুধু এটা দেখেন সংবিধান তো 1972 সালে, আর আমাদের আইনটা কত, ফৌজদারি কার্যবিধি আমরা যেটা পড়ছি 1898, তাহলে 98 না, তাহলে এইটা হচ্ছে যে আরো আগের না, তখন দেখে যে এখানেও একটা এরকম আছে, যদি কাউকে বেআইনিভাবে কি করে রেখেছে, আটক করে রেখেছে, তাহলে আদালতের সম্মুখে আসতে দিচ্ছে না, ওই অনেক সময় এরকমও হয় না, তাহলে তাকে কি করে রাখছে এই যে আদালতে, এখানে কিন্তু অনেক আরো ব্যবস্থা আছে, যে বলছে যে আমরা শুধু একটুকুই জানবো, কিন্তু ওই যে কাউকে আদালতে হাজির হতে দিচ্ছে না, হ্যাঁ, কোর্টের সামনে যেতে দিচ্ছে না, তাহলে তখন হচ্ছে তাকে হেভিয়াস কর্পাস রিট দায়ের করলে, মানে এটা রিট না, এখানে তো একটা রিট শব্দটা এই হেভিয়াস কর্পাস মানে 491 ধারার হেভিয়াস কর্পাস এর বিধান অনুযায়ী হাইকোর্ট এটাও আবেদন করতে হবে হাইকোর্টের কাছে, হাইকোর্ট কি করতে পারবে, তাকে ওই বেআইনিভাবে আটক করলে ওই আটক থেকে তাহলে আদালতে হ্যাঁ মুক্তি দেওয়ার জন্য আদেশ দিতে পারে, বুঝতে পারছেন? এই স্যার ওই দুইটার প্রতিকার নেই, কোনটা ওই যে পিউরিটিভ পিউনিটিভ বলছি না, আপনারা যে জামিন চান সেটাই তো প্রতিকার, প্রিভেন্টিভও তো জামিন চাওয়ার বিধান আছে, বুঝতে পারছেন?
তারপর হচ্ছে এগুলো প্রতিকার আছে। তাহলে এখানের মধ্যে বললাম যে কাউকে এই বেআইনি আটকটা, তাহলে এখানে কি করতে পারবে, চাইলে হাইকোর্টে আবেদন করে 491 ধারার অধীনে প্রতিকার পেতে পারে। তো এগুলো দিয়ে এটা একটা রিটেনের প্রশ্ন আসে যে আর এটা জুডিশিয়ারিতে বেশি জিজ্ঞেস করা হয়, মানে 491 ধারার হেভিয়াস কর্পাস আর এটার মধ্যে পার্থক্যটা, মূল পার্থক্য অনেক সময় আপনারা দেখেছেন মার্শাল ল জারি করে অনেকবার কিন্তু হচ্ছে যে আমাদের এই যে ইতিহাস বলে অনেকবার হচ্ছে কনস্টিটিউশনে কি করা রাখা হয়েছে, স্থগিত করে রাখা হয়েছে। তখন তো কনস্টিটিউশন যে জায়গায় স্থগিত সেই জায়গায় আপনি তো আর ওই কনস্টিটিউশন 102 অনুযায়ী কেউ প্রতিকার পাবে না, ঠিক আছে? তখন কি করা যেতে পারে, তখন বলছে যে এই 491 ধারার অধীনে প্রতিকার করা যেতে পারে। রিটেনের প্রশ্ন হচ্ছে যে ওইটার পার্থক্য সংবিধানের অধীনে হেভিয়াস কর্পাস আর হচ্ছে যে ফৌজদারি কার্যবিধির অধীনে হেভিয়াস কর্পাস নীতির মধ্যে পার্থক্য আলোচনা। আচ্ছা, তাহলে একটা গেল। এখন এরপরে হচ্ছে, তাহলে এটা তো বুঝলেন, এখন অনেক কথা বলছি এটা বোঝানোর জন্য। হ্যাঁ, বেআইনি আটক মানে আপনি এটা শুধু কাউকে হচ্ছে বেআইনি ভাবে আটক করছে, এইটা। আচ্ছা, এরপর হচ্ছে 480 স্যার গুম করা কি বেআইনি আটকের মধ্যে পড়বে? গুম করে যে গুম সেটা কি ওরা একটু বেরিয়ে তাই না বইতে পড়ে না। আচ্ছা, তাহলে এখানে একটু দেখেন যে আমরা 480 এখানে 480 তে ওদের কাছে যদি 480 তে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে কেউ কি করেছে, এটাও বলা হয়েছে ফৌজদারি আদালতের অবমাননা। মানে এখানে একটা ট্রাইডাল লিগে রাখতে পারে যে এখানে সবগুলোই বলা আছে, কিন্তু এটা যদি ফৌজদারি কার্যবিধি হলো এখানে দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, রাজস্ব আদালত, সবার ক্ষেত্রে দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, রাজস্ব আদালত, তিনটা। আবার বলছি, দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, রাজস্ব আদালত। তো ওনার সম্মুখে কি হয়েছে মনে করছে, পেনাল কোডে 175 কিংবা 179 থেকে 180, মানে 179 থেকে 178 হবে, 178 থেকে হচ্ছে যে 80। হ্যাঁ, পেনাল কোডে 178 থেকে 180, তারপর হচ্ছে 228। হ্যাঁ, পেনাল কোডের এই অপরাধগুলো মনে হচ্ছে যে কোন ফৌজদারি আদালতের সম্মুখে সংঘটিত হয়েছে। তাহলে ওই ক্ষেত্রে উনি কি করে দিতে পারেন, উনি ওই মামলাটা নিজে আমলে নিয়ে, যে আদালতের সম্মুখে হয়েছে ওই আদালত নিজে আমলে নিয়ে তাহলে কাউকে কি করতে পারবেন, তাহলে 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবেন, এবং সেটা অনাদায়ে, মানে 200 মানে ওই জাজমেন্টে ভাবে করে দিতে পারবেন। যদি 200 টাকাটা না দেয় তার সেটা অনাদায়ে 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে মর্মে আদেশ দিতে পারে। ঘটনাটা বুঝছেন? মানে আমি একটা মানে আমি দেওয়ানি আদালত, এখানে সবগুলো কিন্তু দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, রাজস্ব আদালত। তাহলে আপনাকে ওই প্রশ্নটাও করতে পারে, তাহলে 480 ধারার অধীনে দণ্ড কে প্রদান করতে পারে, তাহলে হচ্ছে দেওয়ানি আদালতে করতে পারে, ফৌজদারি আদালতে করতে পারে, রাজস্ব আদালতে করতে পারবে। আর আপনাদের এখান থেকে হচ্ছে যে ভাইবাদেও প্রশ্ন করে যে প্যানাল করতে হচ্ছে যে একটা হচ্ছে যে প্রসিডিউরাল ল, হ্যাঁ, আর এটা সাবস্টেন্টিভ ল না, কিন্তু হচ্ছে যে এখানে দেখবেন যে কিছু সাবস্টেন্টিভ বিধান আছে, সাবস্টেন্টিভ বিধান আছে। তাহলে ওই বিধানগুলোর মধ্যে একটা হচ্ছে যে কোনটা
480 তাহলে সাবস্টেন্টিভ বলা হয় যে কোনটা, যেটা হচ্ছে যে মানে আপনার অপরাধকে ডিফাইন করে এবং এর শাস্তিমূলক বিধান করে, এটা নাম হচ্ছে সাবস্টেন্টিভ ল। পেনাল কোড কি? ঠিক আছে, পেনাল কোড হচ্ছে সাবস্টেন্টিভ ল। ঠিক আছে, এই সেম হচ্ছে যে প্রসিডিউরাল আইন, যদিও হচ্ছে যে পদ্ধতিগত আইন মানে প্রসিডিউরাল ল, কিন্তু এখানে কিছু সাবস্টেন্টিভ বিধান আছে। হ্যাঁ, তো এখানের মধ্যে একটা বিধান হচ্ছে 480 থেকে ফৌজদারি আদালত, ছোট দেওয়ানি আদালত অথবা হচ্ছে রাজস্ব আদালতকে অবমাননা করলে, মূল কথা হচ্ছে এটা অবমাননার শাস্তি। অবমাননার শাস্তি কততে বলা আছে? 480 তে। তাহলে কে কোন আদালত দিতে পারে? যে আদালতকে অবমাননা করছে, মানে কত ধারার অধীনে অপরাধ? 175 বা 177 থেকে 180, 228 ধারার অধীনে অপরাধ সম্পর্কে। হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে যদি অবমাননা করলে শাস্তি কতটুকু দিতে পারে? 200 টাকা। ঠিক আছে, আর 200 টাকা যদি না দেয় তাহলে হচ্ছে যে ওই 1 মাস পর্যন্ত বিনাশ কারাদণ্ড দিতে পারে, মানে ওইখানে বিরোধ করে দিতে পারে। একটা বুঝছেন? মানে ওই ফৌজদারি আদালতের অবমাননার একটা দণ্ড কোথায় বলা আছে? এটা 480 তেও বলা আছে। 480 তে তাহলে দেখবেন কে বিচার করতে পারবে? একটা কথা তাহলে এখান থেকে এই একটু শিখে রাখেন, সেটা হচ্ছে যে এমনি আদালত অবমাননার এই অপরাধের বিচার করতে পারেন কেবল হচ্ছে যে আপনার হাইকোর্ট। বুঝতে পারছেন? তো এখানে কিছু অপরাধ আছে, এগুলোর ক্ষেত্রে তাহলে কি করতে পারবেন? আপনার ওই মানে যে আদালতকে অবমাননা করেছে সেই আদালতও কি করে দিতে পারবেন? বিচার করতে পারবেন। আরেকটা হচ্ছে 485। আরেকটা বলতে যদিও ফৌজদারি কার্যবিধি হচ্ছে যে একটা হচ্ছে যে প্রসিডিউরাল ল, তবু হচ্ছে যে এখানে কিছু সাবস্টেন্টিভ বিধান আছে, সাবস্টেন্টিভ রোজের সেকশন আছে। তাহলে ওইরকম একটা সেকশন হচ্ছে যে আপনার কত 480 বললাম, 480 তে কি বলা আছে? ফৌজদারি আদালতকে অবমাননা করলে বা দেওয়ানি আদালতকে অবমাননা করলে বা রাজস্ব আদালতকে অবমাননা করলে ওই আদালত চাইলে কি করে দিতে পারেন? 480 ধারার অধীনে দণ্ড দিতে পারেন। কতটুকু দণ্ড দিতে পারেন? 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারেন। তাহলে এরপরে ওই 200 টাকা যদি না দেয় তার পরিবর্তে কি করতে পারেন? 1 মাস পর্যন্ত বিনাশ কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। তাহলে আবার 485 তে এসে দেখেন তাহলে ফৌজদারি আদালত কাউকে কি করেছে? ওই জবানবন্দি দেওয়ার জন্য সমন দিয়েছে। ওই সাক্ষীকে দেখেন না অনেক সময় সমন দেয় না সাক্ষী হাজিরার জন্য, তাহলে সে আসতেছে না, আমি কি শুধু একটা কথা লিখে দিয়েছি। অথবা ফৌজদারি আদালতে আপনার দেখবেন ওই অনেক সময় আইনজীবী বা অনেক সময় চাইলে বিচারকও চাইলে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, বিচারক চাইলে যা ইচ্ছা তাই করতে পারে, যে কোনো প্রশ্ন করতে পারে। ঠিক আছে, বিচারক চাইলে জেরাও করতে পারে, নিজে জেরা করতে পারে। হ্যাঁ, আইনজীবী যদি কেস করে বিচারক নিজেই করতে পারে। তাহলে এখন ওই তাকে প্রশ্ন মানে জবানবন্দিতে কোনো বিষয়ে প্রশ্ন করছে, সে উত্তর দিচ্ছে না। আপনারা বুঝছেন? মানে প্রথম কথা বললাম যে কি তাকে মানে আদালতে মানে জবানবন্দি দেওয়ার জন্য সমন দেওয়া হলো, সেই সমন অনুযায়ী সে হাজির হয়নি, অথবা সে আদালতে হাজির হয়েছে তাহলে কি করেনি? মানে তাকে যা জিজ্ঞেস করছে সে বলতে যাচ্ছে না, সবাই জিজ্ঞেস করতে পারে কিছু ওই যে মানে তাহলে এটা, অথবা তাহলে ও মানে ওই জবানবন্দি মানে যে বিষয়ে বলতে বলছে সেই বিষয়ে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাহলে এর ক্ষেত্রে তাকে কি করা যেতে পারে? 485 ধারার অধীনে দণ্ড দেওয়া যেতে পারে। কতটুকু পরিমাণ? 7 দিন। 7 দিনের কতটুকু পরিমাণ? অথবা একটু ক্লিয়ার
মানে জবানবন্দি দেওয়ার জন্য কাউকে সমন দিয়েছে, সেই সমন অনুযায়ী হাজির হচ্ছে না, তাহলে তাকে তাহলে কি করা যেতে পারে, দণ্ডিত করা যেতে পারে ফৌজদারের অধীনে 185,000 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে যে জবানবন্দি আচ্ছা আসছে, কিন্তু হচ্ছে যে সে কি করছে না, তাকে যা জিজ্ঞেস করছে সে বলতে চাচ্ছে না, তাহলে ওই ক্ষেত্রেও তাকে দণ্ড দেওয়া যেতে পারে, মানে ওই আদালতে দিয়ে দিতে পারে, নিজে আমলে নিয়ে সঙ্গে তাকে দণ্ড দিতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা বলেন। বলছে যে এটা যে আলাদা আলাদা বলে আলাদা তো ওখানে হচ্ছে যে নামে মামলা রুজু করে করতে পারে, কিন্তু হচ্ছে যে ওই আলাদা না হলো মানে এই ধারাগুলোর অধীনে অপরাধ হয়ে যে মনে করলে সঙ্গে সঙ্গে আমি মনে করছি না আমার মানে এটা আদালত অপমান না, এগুলো সবগুলো বুঝতে পারছেন, এটা তো আলাদা করেই আছে। তো এখন বলছি যে আমি যখন বিচার কার্য করছি মানে এই যে ফৌজদারি ওই আদালতের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইনস্ট্যান্ট যাতে শাস্তি দিতে পারে, ইনস্ট্যান্ট শাস্তি দিয়ে দিতে পারে, এটার ইয়াতেও বিধান আছে। বুঝতে পারছেন? ইনস্ট্যান্ট অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো আগেকার ইয়াতেও হচ্ছে যে দেখতে যে এই প্রফেশনটা ছিল অনেক এলিট। বুঝতে পারছেন? এই যে তখন হচ্ছে যে আপনার দেখেন না এখনো হচ্ছে যে ব্যারিস্টারি ডিগ্রি নিতে যায় বাইরে, এটা কিসের জন্য? এটা হচ্ছে জাস্ট একটা আমি মনে করি সামাজিক একটা পদমর্যাদার জন্য। বাইরের দেশে ওরা যে পড়ালেখাগুলো করে আমি বলবো যে নলেজ তো অবশ্য মানে তাহলে ব্যারিস্টারি নিতে গেলে তো আবার বাইরে একটু কোনো আবার ল ডিগ্রিটা নিতে হয়, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আপনার তুমি উনি অর্জন করেছে ওইখানে কিন্তু বেশিরভাগ পড়ালেখা করা হচ্ছে কোম্পানি ম্যাটার্স নিয়ে। বুঝতে পারছেন? কোম্পানি ম্যাটার্স নিয়ে। এখানে আমাদের দেশে মনে হয় না আমি হচ্ছে যে কোম্পানি ম্যাটার্স গুলো হচ্ছে যে আপনার কি করার অ্যাপ্লাই করার সুযোগটা খুব কম, হাইপোথেটিক্যাল প্র্যাকটিস গুলো কিছু বিষয় আছে কেবল, আর এখানে তো নাই অবস্থা না, কোম্পানি ম্যাটার্স নিয়ে কোনো ইয়াই হয় না, মামলা হয় না বললে চলে। অথবা ওরা দেখবেন যে পরিবেশ আইন নিয়ে আলোচনা করে, অথবা হচ্ছে যে দেখবেন যে কপিরাইট আইন নিয়ে, দেখবেন এগুলো আমাদের দেশে এত বেশি প্রচলন নাই। হ্যাঁ, তো তখন যেমন তাহলে এইটা আর কি। তো এখন হচ্ছে যে ওনারা কিসের জন্য দেখে ওই যে একটা সামাজিক পদমর্যাদা মানে জাস্ট একটু অর্জন করার জন্য যায়। হ্যাঁ, তো এখন আমি কিন্তু চাই যে ওই আগে যাতে কি করতো, আগে আপনারা দেখবেন যে সেজন্য আপনারা ওই শঙ্করের কত অবদানের একটা বই আছে যে এটা পড়তে বলছিলাম, তখন বুঝতে পারবেন আইন কেমন ছিল। বুঝতে পারছেন? তো তখন এখন এগুলো নাই, তাহলে কোর্টেরও কি যাতে এই পরিবেশটাকে বজায় রাখা যায়, তাহলে হচ্ছে তখন হচ্ছে ইনস্ট্যান্ট রিমেডি, ধরেন আইনজীবীকে কন্ট্রোল করা বলেন, বা হচ্ছে যে ওইখানে ওই একটা লোক আছে যা যত বলে দিতে না পারে, তাহলে ইনস্ট্যান্ট একটা কিছু করতে পারে, এরকম টাইপের এই ধারা কন্ট্রোল ও মানে অধীনে অপরাধ করে পরিবর্তন কাজ করে ফেলেছে, তাহলে কোর্ট চাইলে ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারে, চাইলে এগুলোর থেকে মামলা করতে পারে। বুঝতে পারছেন? এটা তো পরে, এটা তো লেন্দি প্রসিডিউর, ইনস্ট্যান্ট একটা ইয়া দিয়ে দিতে পারে এত দামের অধীনে। বুঝতে পারছেন? তাহলে 200 টাকা কারাদণ্ড দিতে পারে বা এর অনাদায়ে 1 মাস করবে। আর এখানে বললাম যে হ্যাঁ সাক্ষীকে আসছে, এটা বিশেষ করে হচ্ছে যে ওই এটার ক্ষেত্রে মানে সে জবানবন্দি দিচ্ছে না, যা বলছে একটা বলো অথবা যা বললো ও বলছে না, এরকম আছে না? তো ওর ক্ষেত্রেও তাহলে কি করতে পারে বিচারে, চাইলে তাকে ইনস্ট্যান্ট তাহলে কি 7 দিনের তাহলে কি করতে পারে অথবা হচ্ছে যে তাকে ওই দলিল দাখিল করতে বলছে, ওই দাখিল করেনি, মানে যা দিতে বলতেছে সে দেয়নি, দিচ্ছে না, তাহলে এই ক্ষেত্রেও তাহলে তাকে কি করতে পারে, কোর্ট চাইলে ইনস্ট্যান্ট কি করতে পারে, তাহলে 7 দিনের ডিভিশন কারণ। বুঝতে পারছেন? তাহলে এটাও প্যানাল কোডে হচ্ছে যে আপনাদের অনেক সময় বলবে প্যানাল সেকশন বলেন, মানে প্যানাল কোডে একটা হচ্ছে প্রসিডিউর বলা আছে, ওই প্যানাল সেকশন যেগুলো আছে প্যানাল কোডে, ওই প্যানাল সেকশনগুলোর বিচার কেমনে করবে, তদন্ত কেমনে করবে, অনুসন্ধান কেমনে করবে, ঠিক আছে, আপিল কেমনে করবে, রিভিশন কেমনে করবে, এগুলো পদ্ধতি দেওয়া আছে, কিন্তু এইটা ছাড়াও কিন্তু কিছু কি আছে প্যানাল সেকশন বলে দেওয়া আছে বা সাবস্টেন্টিভ সেকশন আছে। তাহলে সাবস্টেন্টিভ সেকশন গুলো বলে একটা পড়েছে আপনার 480, একটা হচ্ছে 445, এর আগে একটা পড়েছে 250। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে দেখেন আরেকটা হচ্ছে 285, 485 ঠিক আছে, ক্যাপিটালে
তাহলে এখানে ওই যে সাক্ষীকেও সমন দিচ্ছে, সে হাজির হচ্ছে না। সাক্ষীকে বারবার সমন দিয়ে যাচ্ছে, দেখবেন ফৌজদারি মামলাতে কিন্তু এটা বেশি হয়। হ্যাঁ, এই যে সাক্ষী আসছে না এটার কারণে ওই যে দেখবেন যে 249 এর অধীনে মামলা ইয়া করে দিতে হয়। তো এখন তো যেহেতু আপনারা তো জানেন যেহেতু ফৌজদারি অপরাধগুলো হচ্ছে যে কার বিরুদ্ধে ধরে নেওয়া হয়, রাষ্ট্রের বিরুদ্ধে, তাহলে সে রাষ্ট্রকে সহায়তা করছে না, তো এই জন্য তো এরকম কোনো বিধান না থাকলে তারা আসবে না, সেটা জানে। তো একটা মেকানিজম করা হয়েছে কতটুকু, তো ওই সাক্ষীকে হাজির হওয়ার জন্য বললো, সে হাজিরই হচ্ছে না, মানে নির্দিষ্ট যে দিনে বা তারিখে হাজির হতে বলে সেই তারিখে হাজির হয়নি। হ্যাঁ, অথবা হাজির হয়ে আপনি বলতে পারেন ওই আপনার হাজিরা দিচ্ছেন, সাক্ষীর হাজিরা দিচ্ছেন, ওই যখনই সাক্ষী নিবে এর আগে ওই যে সাক্ষীরে পাঠিয়ে দিচ্ছেন, অথবা সাক্ষী চলে গেছে। কোর্ট থেকে এরকম হয় না, আপনারা দেখবেন অনেক সময় কোর্টে হচ্ছে যে সে আছে, হাজিরা দিছিল, আসছিল, কিন্তু কোর্টের তবে সাক্ষীতে শুরু হয়ে যেতে ও এর আগে চলে গেছে। না, ওকালত নাম সাইন না, অনেক সময় হাজিরা দিয়ে আজকে সাক্ষীর জন্য দেখবেন যে ফৌজদারি মামলায় আপনারা হয়তো ট্রায়ালে তেমন জান না, তো এই বিষয়ে একটু আইডিয়া কম থাকবে আপনাদের। কেউ ওইদিকে দৌড়াদৌড়ি করে না, বুঝছেন না, ওইদিকে দৌড়াদৌড়ি করে তেমনটা লাভ নাই। সাক্ষীর সাথে বসে থেকে ও টাকা দিবে না, তেমনটা ও অনেক জান হয়ে গেছে, বুঝছেন, টাকা দেয় না। তো আপনারা যেহেতু টাকা দিবেন না, আপনি ওর সাথে বসে থেকে লাভ নাই, আমি কোন দিকে ঘুরে দেখি, হ্যাঁ কি পাই, তো এই জন্য আপনি বসে থাকবেন না। তো এখানে জন্য ওই বসে সাক্ষীও সেজন্য বসে থাকতে চায় না, মানে এটাও মানে হয়তো এটা অচির ভবিষ্যতে হবে, মানে এখনো চিন্তা ভাবনা করা হচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে সাক্ষীদের তো এখনো হচ্ছে যে লাইফ রিস্ক থাকে, তাহলে ও কেন বিনা টাকায় আসবে? একটা মানুষ, আমরা তো এখন বিনা টাকায় কিছু করি না, কেউ করি না আমরা। তো একটা মানুষ সারা তার দিন সে কোর্টে যখন আসছে, তার দিনের আজকে সে কোনো শিডিউল কোনো কাজ লাগার মতো কোনো কিছুই পায় না, মানে ও কিছুই রাখতে পারবে না। তো আমি কোর্টের সাক্ষী কয়টা এনে বসে জানে, সুযোগ নাই, ওকে বসে থাকতে হচ্ছে। হ্যাঁ, তো ও বসে থাকার তারা পরিস্থিতি তাকে কি করছে, ও জীবন থেকে সময়টা চলে যাচ্ছে না, তাহলে মানে রাষ্ট্র কোনো এরকম কিছু ব্যবস্থা করেনি, এমন তো হয়তো ওই বক্তব্য দিয়ে তাহলে কিছু নাও দিতে পারে, যদি না দেয় সেজন্য সে বসে থাকবে না। ওই যে অপরপক্ষে যদি দেখবে যে আসামি পক্ষে তার অবস্থাতে চলে যায়, তাহলে কি করবো করে ঘিরে লিখা হোক, হ্যাঁ, অত ওরাই টাকা দিবে, এই কারণে কিন্তু সাক্ষীরা ওদের মধ্যে আসে না। তো তখন হচ্ছে যে তবু এই জন্য যাতে এগুলো কি করানো যায়, আদালত যাতে করতে পারি, কারণ হচ্ছে যে আমরা তো সবাই হচ্ছে রাষ্ট্রের পক্ষ হয়ে কাজ করছি, ঠিক আছে, রাষ্ট্রকে সহায়তা করে তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এটার জন্য হচ্ছে যে আমরা কি করি, যদি হাজির না হয়, অত হাজির হয়ে নির্দিষ্ট সময়ের পূর্বে যদি আদালত থেকে চলে যায়, তাহলে ওই ক্ষেত্রে তাকে শাস্তিগুলো মানে বিচারক যে বিচারক ওই যে চলে গেছে, মানে যে আদালত থেকে চলে গেছে, উনি চাইলে ইনস্ট্যান্ট তাকে কি করতে পারবে, তাহলে ওই মামলাটা আমলে নিয়ে তাকে হচ্ছে যে 250 টাকা পর্যন্ত আপনার জরিমানা করতে পারবে, বুঝতে পারছেন? হ্যাঁ, 250 পর্যন্ত বলতে সবসময় 1 টাকাও করা যাবে, বুঝতে পারছেন? পর্যন্ত মানে 1 টাকাও করা যাবে, ওই আপনারা ইয়াতে প্যানেল করে পড়ার সময় বলছি। আচ্ছা, তাইলে ক্লিয়ার একটু, বুঝতে পারছেন? তাহলে এগুলো পড়ি আমি, এগুলো এখন আসে তো পরীক্ষায়, আগে আমি তেমন করাইতাম না, এখন পরীক্ষা চাইলে আসতে পারে, এখন চাইলে ওই প্রশ্ন চেঞ্জ করবে, তো আমি শুধু আগে 480 করে পড়াইতাম না। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে হচ্ছে যে কারণ এর বাইরে দিত না, এখন প্রশ্ন একটু আস্তে আস্তে দিকটা দিয়ে হচ্ছে যে মডিউলে চেঞ্জ করে ফেলছে, যেমন এবার বারমাস বিজেএস কিন্তু প্রিলিমিনারি প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড বানানো হয়েছে, মানে পাস করার সংখ্যাটাই কমে গেছে, 8000 পরীক্ষার্থীর মধ্যে পাস করতে 600 কয়জনের মধ্যে 3 জন, বুঝতে পারছেন? তাহলে বুঝে দেখেন প্রশ্নটা, তাহলে দিলেই পাস করতেছে, এখানে সত্যি হ্যাঁ অনেক ভালো ভালো হয়েছে, আমি এখানেও দেখেছি, ওইটা ওরা জীবনে পড়ার সিস্টেমটা ভালো করে বুঝতে হবে। এখানে আমি একজন ছিল, ও আমি জানি হয়তো দিতে মানে ওর দিতে অনেক ভালো করবে, এবং হচ্ছে মানে মোটামুটি ওর জুডিশিয়ারিতে আসার সম্ভাবনাটা অনেক বেশি, কিন্তু দেখা যাচ্ছে ওর রিলিতে ফেল করেছে, বুঝতে পারছেন? এখানে একটা রিটেন দিত, হ্যাঁ ওর রিটেন লেখা অনেক ভালো, ওর খাতা আমি একটা দেখেছিলাম, মানে ও রিকোয়েস্ট করেছে বলে কাদের তো এখন দেখার সময় হয় না, তো ওই
ওইখানের মধ্যে ও রিকোয়েস্ট করেছিল বলে এবং কনস্টিটিউশনের প্রশ্নটা আমি করে দিয়েছিলাম তো দেখা যাচ্ছে যে যেহেতু আমি করে দিয়েছিলাম এখানে অন্যজন যদি খাতা থেকে কনস্টিটিউশনের প্রশ্নের উত্তর বের করতে ওনার একদিন পড়ালেখা করা লাগবে পুরোটা ঠিক আছে সেই জন্য আমি আবার কেউ খাতে নিচ্ছিল না কনস্টিটিউশন বলে কথা বুঝতে পারছেন তো এই কাজের জন্য আমি আবার দেখেছিলাম তখন লেখার মান অনেক ভালো ছিল ইয়াতে দেখে তো বুঝে ফেলা যায় মানে কার দৌড়টা কতটুকু তো তখন দেখা যাচ্ছে যে ওর এই দেখেন এটা যে অবহেলা অনেক সময় অনেকজন আছে যে সেগুলো ব্যালেন্স করতে জানতে হয় বুঝতে পারছেন তাহলে এটাও আপনাদেরকেও বলছি না রিটেন সহ কোর মিলাই পড়তে হয় কারণ আমাদের এখানে রিটেনের জন্য সময় পাবেন কিন্তু কম মাস দেড়ে বা সর্বোচ্চ 2 মাস হ্যাঁ তাহলে রিটেনে অনেক কম না যে যাদের এসে যাবে গ্যাপ থেকে যাবে যাদের অবসরে থাকবে সে ফিরে আসছে আবার রিটেনটা হইতো আবার আপনি হচ্ছে যে থমকে যেতে পারেন তাহলে রিটেনে থমকে যাওয়া মানে তো আপনার জীবন থেকে আরো 1.5 বছর চলে যাবে 1.5 বছর পেছন দিকে পড়ে যাওয়া বুঝতে পারছেন তো সেই জন্য ব্যালেন্স করে পড়তে জানতে হয় আপনি আবার একটু আবার এখানে ওইটাও করা যাবে না বেশি হচ্ছে যে আবার একটু পারতেছি কোচিং সেন্টার আবার করছি আপনি ভালো করেন খুব কি আছে আপনি নিজেকে বলবেন আপনি কি হয়েছে বুঝতে পারছেন মানে কোচিং সেন্টারে আপনি হচ্ছে যে ভালো করেন এটাতে কিছুই হবে না বাস্তব কিছুই হবে না বুঝতে পারছেন কিন্তু হচ্ছে নিজের সাথে নিজেকে বলতে হবে যেমন আমার ক্ষেত্রে আমি যখন এখানে মডেল টেস্ট দিতাম তখন হচ্ছে যে বিশেষ করে আমি প্রত্যেকটাতে আমার উপর কেউ পেত না কিন্তু আমি এটাতে নিয়ে বিন্দুমাত্র আমার মাথার মধ্যে থাকতো না আমার মাথার মধ্যে থাকতো যে কিন্তু ওইখানে 100টা এমসিকিউ দিয়েছে তার মধ্যে আমি 70টা পেয়েছি আমি জানি না আমার ধারে কাছেও কেউ পাইনি এর বাকিটা হলো 50-এর উপরেও কেউ দিত আমি সব কোচিংকে একটু টার্গেট করছি না আমার টার্গেট হচ্ছে যে যেহেতু সার্কুলার 100 জনের আমার সারা বাংলাদেশ আমার টার্গেট তাই কোচিং সেন্টারের কতিপয় অংশ আছে মাত্র তো আমার থেকে যে ধারে কাছে আসে না ওইটা আমার হিসাব হচ্ছে যে কিন্তু প্রশ্ন যে করেছে তার সাথে কারণ প্রশ্ন যে করেছে সে একজন বিচারক হ্যাঁ তখন আমি চিন্তা করতাম যে তাইলে উনি 100টা এমসিকিউ দিয়েছে তার মধ্যে আমি 70টা পারছি মাত্র না আমি 30টা পারিনি মানে 30টা উনি জানে বলে প্রশ্নটা করতে পারছে তাইলে ওনার আর আমার ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতে উনি 30টা বেশি পারে আর আমি কম পারি কেন হয়তো সেজন্য আমার চান্স আছে আমি না টেকার বুঝতে পারছেন তো ওই 30টা বিষয়গুলো আমি নিয়ে বাসায় আবার বসে যেতাম যে এখানে মধ্যে এগুলো নিয়ে স্টাডি করতাম এই টপিকসটা আমি হয়তো একদম পড়া হয়নি বা এটা পড়িনি এটা ভালো করে পড়তাম বুঝতে পারছেন ওইগুলো নিয়ে ইয়ে করতাম তো তখন হচ্ছে যে এইভাবে করে এগিয়ে যেতে হবে আপনাকে ওই কোচিং সেন্টারে ফার্স্টে একবার খুশি হয়ে যায় না ওই সবাই বলতেছে ওই আপনি কে বলতেছে কে বলতেছে না এগুলোতে আমি যেমন আমার ক্ষেত্রে আমি যদি পড়তে দিতাম আমি নাম দিতাম একবার হচ্ছে যে আলবুর আজিজ একবার হচ্ছে সাইফুল ভাই হ্যাঁ এগুলোর নাম লিখতাম আমার নিজের নামও লিখতাম না বুঝতে পারছেন কারণ হচ্ছে আমার এগুলো নিয়ে কোনো যেখানে তখন পুরস্কার দিত বুঝতে পারছেন একটা বই দিত এই ভাই বুঝতেই পারতো এই নামে তো কেউ নাই হ্যাঁ আমি যে নাম লিখতাম এই নাম কাউকে খুঁজে পাইতো না কারণ সবাই ইয়া লিখতো তো এটার জন্য বুঝতে পারতো যে এই পুরস্কার হচ্ছে কার আমার বুঝতে পারছেন তো পরবর্তী পুরস্কার দেওয়া বন্ধ করে দিয়েছে বুঝতে পারি দেখতেছি কাকে দিতে হচ্ছে সবাই তো ওইটা লাভ হয় আর আমাকে দিলে পুরস্কার দিয়েও লাভ হইতো না ওই যে আমি ছবিটা করতাম না আমি চলে যাই বুঝতে পারছেন আপনি কোচিংটা খুব কম ছবি আমার দেখবেন হ্যাঁ এই জন্য আমি একটু ছবিটা খুব কম ছবি ওই যে এইটাও জোর করে দিচ্ছে হ্যাঁ এটা একদিন আসছে আর ওইটাও একদিন আপনি কিন্তু দাঁড়াইছে আমি খেয়াল করিনি আরেকটা আছে মনে হয় দাঁড়ানো আমার সাথে একটা ছবি থাকলে ওই যে আছে ডিসপ্লেটের পেছন দিকে আছে হ্যাঁ ওই দুটো ছবি পাবেন ওইগুলো দিবে বুঝতে পারবেন কোনো সময় দেখলে ছবি দিলে এই ছবি দিবে যদি কোনো কারণে যদি দিতে হয় এই ছবি ছাড়া দিতে হবে হ্যাঁ এটা একদিন আসছি বসছি একটা ওই যে ফুল বসে নিয়ে আসছে ধরে দিচ্ছে বুঝতে পারছেন আমি দুষ্টামি করছি ভাই একটা ফুল দিয়ে কয়জনে দিলাম ওই ফুল একই রকম আমি দুষ্টামি করে বলতাম যে আমার ফুলের পরিমাণে টাকা দিয়ে দেন হ্যাঁ ফুল লাগবে না ফুল দিয়ে কি হবে আচ্ছা যাই হোক আপনাকে বলছি যে এটা না ওই যেখানে আপনাদের যে প্যাসেজটা থাকবে ওখানে হচ্ছে যে আপনাকে নিজেকে ডেভেলপ করার সবসময় কারণ হচ্ছে নিজেকে যদি উপরে তুলতে না চান কেউ পৃথিবীতে কেউ তুলে যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা বুঝতে পারছেন মানে আপনি আপনার জায়গাতে আপনাকে নিজেকে ইমপ্রুভ করার জন্য কি করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে বুঝতে পারছেন এই আচ্ছা যাই হোক তাহলে এখানের মধ্যে এই জিনিসটা বুঝছেন তাহলে প্রথমটা হচ্ছে যে এগুলো স্টেপগুলো আমি এই জন্য একটু ইয়া করে জোর দিয়ে পড়াচ্ছি এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগবে বুঝতে পারছেন আর তাহলে এটা প্রিভিয়াস পারপাস এইভাবে আটক করেছে তাহলে ফৌজদারি কাজে বিরোধী হাইকোর্টে আপনি চাইলে আবেদন করতে পারেন হ্যাঁ
তাহলে হচ্ছে কাউকে আদালতে আসতে দিচ্ছে না, মানে এইভাবে কোথায় আটক করে রেখে দিচ্ছে, গুম করেও বলছেন না এগুলো, তাহলে এগুলো ফৌজদারি কাছে যদি প্রতিকার হচ্ছে হাইকোর্ট বিভাগে আপনি আবেদন করা। আর হচ্ছে যে আদালত তাহলে মনে করছে তার অবমাননা করছে, তাহলে আদালত চাইলে কি করতে পারে, ফৌজদারি আদালত তাহলে এই যে 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড দণ্ডিত করতে পারে, কিংবা এটা বলছে যে এটার অনাদায়ে কি করতে পারে 1 মাস পর্যন্ত বিনাশক কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এই ইয়াতে এটার উপরে কিন্তু ইয়া করছিল, পরবর্তীতে কিন্তু হাইকোর্টেও করছিল। এই শেরেবাংলায় নজরুল হক তো আইনজীবী ছিলেন জানেন তো, ওনাকেই করা হয়েছিল এই 480 ধারার অধীনে। হ্যাঁ, উনি বলে কোর্টে মানে একটা বিষয় নিয়ে মানে ইয়া করছিল, না বলছে না এটা আপনি অবমাননা করতেছেন। হ্যাঁ, তো তখন উনি তখন কিন্তু এই পরবর্তীতে উনি রিনাউন পার্সোনালিটি কিন্তু রাজনীতি ইয়ার দিক দিয়ে, তো তখন বলছে যে না, এরপর উনি কিন্তু এখানে একটা কথা আছে কিন্তু আপনাদের এটা পড়েনি, সেটা হচ্ছে যে এখানে যদি ক্ষমা চাই, সে বলছে না যদি ক্ষমা চাই কিন্তু এটা তখন মৌকুফ করে দিতে পারে, বুঝতে পারছেন? তো এখন উনি ক্ষমা চেয়েছিল, তো তখন কিন্তু ওনাকে ওই কি করেনি, মৌকুফ করেনি। কেন বলছে, আপনি এই পার্সোনালিটি হয়ে যদি আপনাকে ক্ষমা করে দিই, আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে আরেকজন এটা করতে ও ক্ষমা চাই, বলছে এটা কারণ আপনাকে যা করি সেইটাই লজিক, এবং তাকে কিন্তু অর্থদণ্ড দিতে বাধ্য করা হয়েছিল এবং দিয়েছে, বলছে ও দণ্ডিত হয়েছে, এটা হচ্ছে যে প্রেসিডেন্ট হিসেবে থাকে, এখানে কেউ কি করতে পারে না, এই কোর্টে ইয়া করতে কেউ চাইতে পারে না, ছাড় পায় না, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। আর আপনি অন্যায় করেছেন সেটা স্বীকার করেছেন, তো ক্ষমা চেয়েছেন মানে স্বীকার করছেন, হ্যাঁ, তাহলে আপনাকে পাইতে হবে। বুঝছে আপনি তো উনি আমার মেয়ে নিয়েছিল, এখানে হচ্ছে ওনাকে 100 টাকা দণ্ড, 100 টাকা না 50 টাকা দিচ্ছে, আর এখানে 200 টাকা পর্যন্ত আছে, তো দিতে পারে, জাস্ট এটা তো দিয়েছে আমি আইনজীবী কোর্টকে ইয়া করার জন্য, একটা রাজনৈতিক মামলা। আচ্ছা, তাহলে এটা গেল আপনাদের আরেকটা বিষয় পরে, তাহলে হচ্ছে অনুসন্ধান কেন, অনুসন্ধান হচ্ছে যে বিচারকারী ম্যাজিস্ট্রেট, অনুসন্ধানকারী বা তাহলে এখনো ওইটা না, ওই আপনাকে বলছে না, এখানে একটা দুইটা জিনিস খেয়াল করেন, এটা যখন করবেন একটু আপনার কনফিউশন রেস্ট করে দিতে পারে, সেটা হচ্ছে 84 প্যানেল করে একটু পাশে দিয়ে একটু প্যানেল করে 84টা লিখে রাখি, ঠিক আছে? আপনাকে দুটো দিন একটা একবার বুঝে দিচ্ছি, বুঝে পড়িয়ে দেখবেন যে আর পড়তে হবে না, জীবনে একবার ভালো করে পড়বে, পরের বার রিভিশন করবে, সময় লাগবে না এবং মনেও থাকবে। তাহলে সেটা হচ্ছে প্যানেল কোডে 84টা আপনাদের পড়িয়েছি, প্যানেল কোডে 84তে কি বলা আছে বলেন তো, কি বলা আছে? সুস্থ ওই আপনাদের মনে রাখার জন্য ফল মানে ফল কি বলছে, তারপর অবস্থা হচ্ছে যে কি বলছে, সে কোনো প্যানেল কোডের অধীনে অপরাধ করে পরিগণিত কোনো কাজ করেছে বা করার চেষ্টা করেছে, সেটা কোনো অপরাধ করে পরিগণিত হবে না।
তো আমি বলছি যে পেনাল কোডের অধীনে অপকৃতস্থতা বলতে কি বোঝায় বা ইনসেনিটি বলতে কি বোঝায়, তাহলে ইনসেইন বলে, ইনসেইন। ঠিক আছে, এই ইনসেনিটিটা কি? ইনসেনিটি বলতে বলছিলাম যে এমন মানসিক ভারসাম্যহীন অবস্থা যে অবস্থাতে হচ্ছে সে কি অপরাধের প্রকৃতি ও পরিণাম বোঝে না। আমরা বারবার বুঝেছিলাম, কিন্তু আমি বলছি যে একটা মেডিকেল সায়েন্স অনুযায়ী, মানে যারা মেডিকেল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স অনুযায়ী অপকৃতস্থতা আর হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স অনুযায়ী অপকৃতস্থতা একই নয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওইভাবে করে বলেছি, মেডিকেল সায়েন্স কাউকে হচ্ছে অপকৃতস্থ ঘোষণা করতে পারে, কিন্তু মেডিকেল জুরিসপ্রুডেন্স বলছে যে না, সে অপকৃতস্থ নয় কোনতে। আপনাদের সেজন্য বোঝানোর জন্য এটাও বলেছি, দেখবেন যে আমাদের এলাকাতেও আছে এরকম, হয়তো অনেক এলাকাতেও আমি দেখেছি এরকম কিছু মানুষ আছে যারা আমরা বলি যে একটা পাগল বলে ডাকি, কিন্তু ওই মানুষগুলো দেখবেন যে লোকের কাজ করে দেয়, 5 টাকা 10 টাকা অথবা কোনো একটা খাবার খাইয়ে দিলে ও দেখবেন যে আমাদের এলাকাতেও আছে, এই যে 2 জন ছিল এরকম, আচ্ছা একজন মারা গেছে আরেকটা আছে এখনো, তাহলে ওকে দেখা যাচ্ছে যে আপনি 20 টাকা দিলেন 10 টাকা দিলেন, সে আপনি একটু বাজার করে দিবেন, সে ওইটা বাসায় দিয়ে আসবে এবং আপনাদের ঘরেই দিয়ে আসবে ও। ঠিক আছে, তো আমরা সেই রাজনীতি সাধারণ কোনো কিছুই করে না। হ্যাঁ, তাহলে মেডিকেল সায়েন্স অনুযায়ী সে হয়তো অপকৃতস্থ প্রমাণ হইতে পারে, কিন্তু হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স বলে সে অপরাধের পক্ষে পরিণত করবে। সে যদি আমাদের বাসা থেকে গিয়ে যদি কোনো একটা কিছু নিয়ে আসে, নিয়ে দেখবে যে এটা লুকায় রাখবে এটা, হ্যাঁ, তাহলে তখন সে কি বলে পরিগণিত হবে? সে অপকৃতস্থ বলে পরিগণিত হবে। তো আমি বলছি যে যদি ওই অপকৃতস্থ বলে পরিগণিত কোন লোক, মানে এই যে পাগল মানসিক ভারসাম্যহীন এখানে যেটা আছে, ও আপনাকে মানে কাউকে আমাদের খুন করেছে, তাহলে সেখানে সেক্ষেত্রে কি হবে? তাহলে সে তাকে কোনো অপরাধের দায়ী করা যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে অপকৃতস্থ ব্যক্তি পেনাল কোডের অধীনে যদি অপরাধ বলে পরিগণিত কোনো কাজ করে, তাহলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। এখন জিনিসটা ওরকম নয়, আমরা দুজন কিন্তু এগুলো কিছু বুঝি না, অনেকজন আমি শুধু পড়ি, বুঝতে পারছেন, জাস্ট মুখস্থ করি। এইটা হচ্ছে যে ওখানে না অপরাধ সংঘটনকালে সে প্রকৃতস্থ, মানে বুঝতে পারছেন, অপরাধ সংঘটনকালে সে কি ছিল? প্রকৃতস্থ মানে ভালো ছিল, সুস্থ, স্বাভাবিক। এখন হচ্ছে ঘটনাটা কোথায়? যখন বিচার হচ্ছে, মানে যে সে যখন খুন করতেছিল তখন সে ভালো মানুষ, সুস্থ স্বাভাবিক ছিল। যখন অপরাধটা বিচার হচ্ছে তখন সে কি হয়ে গেছে? উন্মাদ বা ইনসেন হয়ে গেছে। ঘটনাটা বুঝেন? তাহলে ওইটা হলে তো এখানের মধ্যে তার বিরুদ্ধে বিচারই হবে না, মানে সে কোনো, আমরা বলছি না ও কোনো অপরাধই করতে পারে না, সেটা যদি প্রুফ করা যায় তাহলে তাকে মামলা দায় থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে। কিন্তু এখন জিনিসটা ওরকম না, জিনিসটা আসছে কি, এখন সে যখন অপরাধ সংগঠন করছিল বা করাতে সহায়তা করছিল বা করার চেষ্টা করছিল, তখন সেই সে সুস্থ স্বাভাবিক। কিন্তু হচ্ছে যে যখন হচ্ছে যে বিচার হচ্ছে বা ওই মামলার তদন্ত বা অনুসন্ধান পর্যায়ে আছে, তখন সে কি অপকৃতস্থ, সে তখন পাগল হয়ে গেছে, ইনসেন হয়ে গেছে। বুঝতে পারছেন? তখন করণীয় সম্পর্কে কিন্তু বলছে ফৌজদারি কার্যবিধি। তাহলে দুইটা বিষয় বুঝছেন? অপরাধ বলে পরিগণিত কাজটা যখন করছে তখন যদি অপকৃতস্থ হয় তার প্রক্রিয়া কি হবে সেটা বলছে পেনাল কোড। ওই অপরাধ পেনাল কোডের অধীনে অপরাধ বলে পরিগণিত কাজ সংগঠন কালে বা করাতে চেষ্টা কালে বা করাতে সহায়তা কালে যদি সে অপকৃতস্থ থাকে তখন তার পরিণতি কি হবে সেটা বলছে সেকশন 84 অফ পেনাল কোড। আবার ওই সংগঠন কালে সে প্রকৃতস্থ, কিন্তু ওই অপরাধ বলে পরিগণিত কাজটা করার সময় সে কি ছিল? প্রকৃতস্থ ছিল, মানে সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু যখন ওইটার বিচার হচ্ছে তখন সে কি হয়ে গিয়েছে? অপকৃতস্থ বা ইনসেন হয়ে গেছে, উন্মাদ হয়েছে। হ্যাঁ, তখন করণীয় কি সে সম্পর্কে বলছে কিন্তু ফৌজদারি কার্যবিধি। তো এখন বলছে যে ম্যাজিস্ট্রেটের কাছে যে অপরাধের অনুসন্ধান চলছে বা তদন্ত চলছে বা বিচার চলছে, ওই অবস্থাতে ম্যাজিস্ট্রেট লক্ষ্য করলো যে ওই যে ইনি যার বিচার করছেন বা যার বিরুদ্ধে অনুসন্ধানটা কার্যটা করছেন উনি হচ্ছে যে কি অপকৃতস্থ, কি মানে অপকৃতস্থ বা ইনসেইন। তো তখন উনি কি করবে? তাহলে উনি এই বিষয়ে নিজে অনুসন্ধান করতে পারে। কি করতে পারে? অনুসন্ধান করতে পারে, নিজে অনুসন্ধান করতে পারে। আর বিচারে চলে যাবে ওই বিষয়টাতে অনুসন্ধান করবে, কিংবা উনি তাহলে ওই ইনসেনিটি বা এসে উন্মাদ কিনা সেটা তাহলে কি করার জন্য যাচাই করণার্থে
উনি নিকটস্থ সিভিল সার্জন বা সরকার কর্তৃক ওই বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত মেডিকেল অফিসারের নিকট পরীক্ষা করার জন্য পাঠাতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আমি বিচারিক ম্যাজিস্ট্রেট বা মান ম্যাজিস্ট্রেট, আমি বিচারিক ম্যাজিস্ট্রেট বা ওই অপরাধের অনুসন্ধানকারী ম্যাজিস্ট্রেট। তা আমি অপরাধের অনুসন্ধান বা বিচারকালে আমি দেখলাম যে আমি যার বিচার করছি বা যার বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চলমান সে হচ্ছে যে পাগল হয়ে গেছে। সহজ ভাষায় বলতে আমরা কিন্তু পাগল শব্দটাকে ভালো করে বুঝি। তো তখন এই বিষয়ে আমার করণীয় কি বলছে, আমি প্রথমে প্রাথমিক একটা অনুসন্ধান করব। কি করব? অনুসন্ধান করব আমি নিজে, ঠিক আছে? কিংবা ওইটার বিষয়ে পরীক্ষা করানোর জন্য আমি কার কাছে পাঠাবো? সিভিল সার্জনের কাছে কিংবা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত মেডিকেল অফিসারের কাছে, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত মেডিকেল অফিসারের কাছে পাঠাবো। একটু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই বিষয়ে তার আমরা কি কিন্তু জবানবন্দিও নেওয়া যেতে পারে, এটাও বলে দেওয়া আছে। তিনটা কাজ, অনুসন্ধান করবে ম্যাজিস্ট্রেট নিজে, বা সিভিল সার্জন বা ক্ষমতাপ্রাপ্ত মেডিকেল অফিসার দিয়ে পরীক্ষা করাবে, কিন্তু ওই বিষয়ে হচ্ছে যে ওই যিনি যে উন্মাদ বলছে, যে পাগল বলছি, তার জবানবন্দি গ্রহণ। তাহলে গ্রহণ করে যদি মনে হয় যে ম্যাজিস্ট্রেটের কাছে সে হচ্ছে যে কি হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে, তাহলে মামলার কার্যক্রমটা স্থগিত করবেন। আমি জাস্ট মূল বিষয়টা দেখে দিচ্ছি, এটা কি করে রাখেন? স্থগিত করবেন। ঠিক আছে? কি করবেন? কার্যক্রমটা স্থগিত করে ফেলবেন। স্থগিত করে উনি চাইলে যদি এটা যদি ওই যে সিভিল সার্জনের রিপোর্টে জবানবন্দি নিয়ে যদি ওনার মনে হয় যে প্রমাণিত হয়েছে, তখন তো এটা তো পরীক্ষার জন্য পানি দিবে, তখন তো কার্যক্রম স্থগিত করে রাখতে পারেন চাইলে ততদিন পর্যন্ত। তাহলে যখন রিপোর্ট আসছে না, তখন যদি আসে ওইটা দ্বারা যদি অথবা ওই জবানবন্দি নিয়েছেন, ওই যে অনুসন্ধান করে সিভিল সার্জনের রিপোর্ট অনুযায়ী যদি প্রমাণিত হয় যে সে উন্মাদ হয়েছে, তখন হচ্ছে করণীয়টা সম্পর্কে বলা আছে 466 এ। উন্মাদ যদি সে প্রাথমিকভাবে প্রমাণিত হয়, সেক্ষেত্রে করণীয় সম্পর্কে বলা আছে কত? 466 এ। তখন কি করবে বলছে? তাকে মুক্তি দিবে। কি দিবে? মুক্তি বা রিলিজ। রিলিজ দিবে। রিলিজ শব্দটা আর কোথায় পড়েছিলাম বলেন তো? কি করে মনে করে যে হ্যাঁ 249 কখন বলছিলাম না বলেন তো? ফৌজদারি মামলার সাক্ষীদেরকে একটাও হাজির করানো যাচ্ছে না। ফৌজদারি মামলা যিনি দায়ের করেছে, সম্পদদাতা যিনি আছে, জিয়া মামলা যিনি দায়ের করেছে, সে আসছে না। তখন হচ্ছে করণীয় কি? আদালতের করণীয় বলছে যে আপনার হচ্ছে যে ওনাকে কি করতে পারে? ওই মামলার কার্যক্রমটা স্টপ করে আসামিকে রিলিজ দিতে পারে। রিলিজ দিতে পারে, বুঝতে পারছেন? তো সেটা একটু শব্দগুলো যেখানে পড়বেন সেখানে একটু চলে যায়, মানে মাথায় ওই আমি ওই রিলিজ জিনিসটা আবার কোথায় পড়েছিলাম, তখন দেখবেন যে এটা আপনার এই যে তখন এভাবে করে পড়াটা মনে থাকবে। এমনি শুধু একবার পড়ে গেছেন আর অন্য দিক দিয়ে চোখ দিচ্ছেন না, বুঝছেন একটু আমার দিক দিয়ে যাইতে গেলে আমি মনে হয় এগুলো বুঝে দেবো, না পড়া কেন ওটা, বুঝতে পারছেন? 247 উন্মুক্ত করেছেন 247 নাই, 247 বলছে হাতে না রং হচ্ছে কুইন্টাল খালাস, বুঝতে পারছেন? রিলিজ নাই। আপনাদের বাংলা অনেক বইয়ে ভুল লিখা আছে, অনেক বাংলা বইয়ে ভুল লিখা আছে। খারিজ না, আমরা বুঝতে সিআর মামলায় আসেনি, তখন হচ্ছে যে আসামিকে কুইন্টাল দিয়ে দিল, কুইন্টাল। আচ্ছা, এখানে আমার কতটা বুঝছেন? ম্যাজিস্ট্রেট, আবারও বলছি, যখন বিচার করছেন, যার বিরুদ্ধে বিচার করছেন বা ওই ম্যাজিস্ট্রেট যার অপরাধের মানে একটা অপরাধটা ওই এখন আপনি দেখছেন না বিচার বলবো যে কখন যখন চার্জ গঠন করা হয়ে গেছে, তখন চার্জ গঠনের আগেরটা হচ্ছে অনুসন্ধান পর্যায়ে, মানে এই ইনভেস্টিগেশন পর্যায়ে। এখানে দেখা গেল যে ওই পর্যায়ে এসে তাহলে একটা বিষয় আসবে যার বিরুদ্ধে ওই যে অনুসন্ধান কার্যক্রম মানে মামলার কার্যক্রমটা চলছে, সে হচ্ছে উন্মাদ। তখন উনি ওই বিষয়ে অনুসন্ধান করবেন, অথবা কি ওইটা পরীক্ষা করার জন্য ওই উন্মাদ কিনে সেটা পরীক্ষা করার জন্য সিভিল সার্জন বা ক্ষমতাপ্রাপ্ত মেডিকেল অফিসারের কাছে পাঠাতে পারে এবং এই বিষয়ে জবানবন্দি নিতে পারে, বুঝতে পারছেন? এই বিষয়ে জবানবন্দি নিবেন, নেওয়ার পরে যদি তাহলে কি করতে পারেন? ওই মামলা কার্যক্রমটা স্থগিত করে রাখতে পারেন। স্থগিত করে রেখে তাহলে কি যদি প্রমাণিত হয় এখান থেকে ওনার ওই যে প্রতীয়মান হয়, উনি তাহলে কি করতে পারবেন? মুক্তি দিয়ে দিতে পারবেন। তাহলে এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে, বুঝতে পারছেন? ম্যাজিস্ট্রেটের 466-তে 64-তে বলে দেওয়া আছে, আর 465-তে হচ্ছে দায়রা আদালতের। তাহলে দায়রা আদালত কয় প্রকার? কোথায় বলা আছে?
তাহলে এই দায়রা আদালতের মানে 3 প্রকার বিচারকের যে কোনো জনের কাছে যে মামলাটা বিচারাধীন রয়েছে মানে তদন্তাধীন বা অনুসন্ধানকারীর মধ্যে বিচার করে বেশিরভাগ, তাহলে দায়রা আদালতের মামলাটার কাছে মানে কাছে হচ্ছে কিন্তু অনুসন্ধান করতে খুব কম থাকে। স্পেশাল পাওয়ারে কিন্তু বিশেষ আইন এমনি হচ্ছে যে এগুলো ছাড়া এমনি থাকে না, ওনাকে যে মামলা রেডি ফর ট্রায়াল হলে যে কেবল হচ্ছে দায়রা আদালতের কাছে পাঠানো হয়। তো দায়রা আদালতের বিচারক যে মামলার বিচার করছেন, তো বিচারকালে উনি সেম কথাটা একই উনি লক্ষ্য করলো যে আসামি কি হয়েছে উন্মাদ বা পাগল, হ্যাঁ, তো উনি কি করতে পারবেন সে বিষয়ে ওই জবানবন্দি নিতে পারেন, ওই সেম বিষয়টা জবানবন্দি নিয়ে নিতে পারেন, মানে প্রাথমিক জবানবন্দি নিতে পারেন, নিয়ে তাহলে যদি কি হয় উন্মাদ বলে প্রতীয়মান হন উনি ওই 400 সেম ওনারও কাজ এটা শুধু দায়রা আদালতে একই জিনিস এটা, তাহলে এখানে 436 ধারাতে তাকে মুক্তি রিলিজ করতে পারে। বুঝতে পারছেন? তাহলে এটা প্রশ্নটা জুডিশিয়ারি রিটেনে এসেছে, বুঝতে পারছেন? এগুলো আমি প্রশ্নগুলো আসছে না, এখন ছাত্ররা ওই প্রশ্ন ইয়াটা ভ্যারাইটি আনার জন্য এই জিনিসগুলো দিয়ে দেয়, তাহলে আপনাকে সেই জন্য নলেজ রাখতে হবে, যেহেতু এখানে আসলে প্রশ্নটা আপনার জন্য যেটা করছে ওদের জন্য একই প্রশ্ন করতে একই, ঠিক আছে? হ্যাঁ, সুস্থ হলে এখানে বিচার করা যাবে, এটা এগুলো বলে দেওয়া আছে, আপনি এগুলো পড়বো না, আপনারা পড়লে পড়ে নিতে পারেন। এগুলো হচ্ছে 464 থেকে 473 ধারা পর্যন্ত উন্মাদ হলে আসামি বিচার মানে তদন্ত চলাকালীন বা বিচার চলাকালীন যদি আসামি উন্মাদ হয় তার করণীয় সম্পর্কে বলা আছে 464 থেকে 473, বুঝতে পারছেন? তাহলে জামিন তো এক কাইন্ড অফ মুক্তি, বুঝতে পারছেন? জামিন যেটা এটা এক কাইন্ড অফ রিলিজ। স্যার এটা একটু দেখবেন 247 তে মুক্তি লাগছে, এটা ভুল লেখা আছে, ভুল লেখা আছে। এটা খালাস কুইট সেজন্য এই বাংলা বই পড়ার সময় খুব হিসাব করে পড়তে হবে। এই যে কুইট করবে, আমি ইংরেজি দেখেন কারণ এগুলো বাংলা নেই, আগে প্রথমে যে আইনগুলো ইংরেজিতে করে দিত। কুইট আর মুক্তি মানে হচ্ছে রিলিজ, হচ্ছে এখানে রিলিজ। এই যে এই যে জন্য শব্দটা এখানে দেখেন 249, এগুলো আপনার বলছি না বাংলা বই ভুল লেখা থাকে, সেজন্য গায়ে এগুলো পড়ার সময় এগুলো কি এই সেজন্য বাংলা বই পড়ার সময় ভালোভাবে এটা বই নিতে হয়, বুঝতে পারছেন? এই যে দেখেন এইটা মুক্তি, এই যেখানে এখানে দেখুন আপনি এই যে দেখেন এই মুক্তি বলছে এটা রিলিজ, আর এটা হচ্ছে কুইট, বুঝতে পারছেন? এই বাংলা বই ভুল লেখা থাকে, মানুষ হিসাব করে বলতে হবে। ভালো সেজন্য ভালো রাইটারের বা ভালো পাবলিকেশনের বই না পড়ে দেখবেন যে এখানে ভুল লেখা থাকে অনেক দেখে, তো আপনি কষ্ট করে শিখবেন, এটা লিখছেন 0 নাম্বার পাবেন। আচ্ছা, তাহলে এটা গেল, পাগল হলে কি করবেন সেটাও বলে ফেললাম, হ্যাঁ। তারপরে তাহলে এটা গেল, আর এবার এখানে যাই ডেথ রেফারেন্সের এটা পলিসি লাগবে না? আচ্ছা, এখন ধরেন বিচার করছি, বিচার করার পরে এখন কি করতে হবে বলেন তো? কার্যকর করতে হবে না? কার্যকর যদি নাই করি এতক্ষণ বিচার করে লাভ আছে? তো এটার জন্য এবার কার্যকর করতে হবে, এখানে আপনার কোনো ভূমিকা নাই আসলে, বুঝলেন? সেজন্য আপনার আগ্রহটা কম, কিন্তু হচ্ছে যে একজন সচেতন নাগরিক হিসেবে তো আপনাকে এটাও চাইতে হবে, যদি অন্তত কার্যকর করাইতে নাই পারেন তাহলে দেখবেন যে মানুষের তো কি থাকবে না, আদালতের প্রতি আর বিশ্বাস থাকবে না, বা রাষ্ট্রে যখন দেখবে যে সেটার কারণে কিন্তু কি হচ্ছে আমাদের যে জিনিসটা আমাদের দেশে তো হচ্ছে যে আইনের লেগুনাগুলো ধরে ধরে হচ্ছে মানুষ মুক্তি পেয়ে যেতে পারে বলে এখানে অপরাধের পরিমাণটা অনেক বেশি, বুঝতে পারছেন? এই যে 40-45 লাখ মামলা, মানে একটা ছোট দেশে শুধু অনেক হিউজ ব্যাপার না, আর এগুলো ছোটখাটো মামলা না। বাইরের দেশে যেগুলো দেখবেন যে ইংল্যান্ডে এগুলো যে মামলাগুলো ছোটখাটো মামলা, কোম্পানি ম্যাটার্স, হ্যাঁ, আমাদের দেশে এগুলো তো মামলা হয়ই না, করেও না, বুঝতে পারছেন? যেমন সেজন্য আমার পড়ার লেখার দিক দিয়ে আমার খুবই ইচ্ছা ছিল যে কি দিয়ে পড়া, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেগুলো আছে, ইন্টেলেকচুয়াল মানে কপিরাইট আইন, বিভিন্ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে না, এইগুলো নিয়ে পড়ালেখা করা। এরপর যদি আমি আইন বিভাগ চিন্তা করছিলাম যে এইগুলো নিয়েই করবো,
মানে নতুন কিছু নিয়ে ডিল করার মডেলটা আলাদা, বুঝতে পারছেন? মানে ওটা নিজেকে মানে ইয়া করার একটা সুযোগ থাকে। আর হচ্ছে ছোট এই কোম্পানির আমি নিয়ে দিলাম দিয়ে দিলাম, এগুলো তো কোনো লাভ নাই। আপনি কখনো ভালো কিছু জানেন এটা আমি মনে করি না, একটু কম পড়ালেখা করে না, তাহলে ওইগুলো তো মনে করে আপনাকে অনেক রিলিফ নিয়ে দিতে হবে। দেখবেন এটা অ্যাডমিরালটি ম্যাটার্স, এগুলোতে বাংলাদেশে লয়ার আছে, মানে অ্যাডমিরালটি ম্যাটার্স এর লয়ার আছে 4 নাকি 5 জন তারা বাংলাদেশে। আচ্ছা, তো এখন বলছি যে আচ্ছা দণ্ড দিলাম, আপনি আপিল করলেন, ডিভিশন করলেন, হ্যাঁ, তাহলে ওই তখন কি হবে? সব মানে দণ্ডটা বলা আছে। এবার এটা কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে বলা আছে 400 থেকে 381 থেকে 399 তে, 381 থেকে 399 তে। তো এগুলোর এরপর আমরা এখানে বেশি পড়তে হবে না, 381 তে আমরা পড়ি। 381 তে বলা আছে ওই আমরা এখানে পড়ার সময় একটু ওখানে চলে যেতে হবে, 374 এ আবার যেতে হবে। 374 এ কি হয় বলেন তো? কাউকে মৃত্যুদণ্ড দিলে আমরা আবারও বলতে চাই 374 বললে আবার কোথায় যেতে হবে বলেন তো? কেউ বলতেন? আর কোন ধারাতে যেতে হবে? আমি বলছিলাম একটু লিখে রাখতে হবে, যদি পড়াই থাকি তখন তো আমি বলছি পারছেন না, তো পড়াই লাভ কি করে? আপনাদের এই যে আমি দেখি ওই যে এখানে অনেক সময় গতানুগতিক পড়াইটাই হচ্ছে যে আপনাদের মানে অনেকটা ভালো লাগে, কিন্তু আলটিমেটলি ভালো কিছু হবে না, বুঝতে পারছেন? বুঝলে আপনি গতানুগতিক সেকশনের পর সেকশন পড়াইতে দেখবেন যে এগুলোতে আলটিমেটলি আপনার লাভ কিছু হবে না, মানে এগুলো করে তো লাভ নেই। হ্যাঁ, কি বলছিলাম? 31 এরপরে 31 এ কেন করতে বলছিলাম বলেন তো? ঢাকা থেকে কালকে 12:30 গাড়ি চালাতে চালাতে প্রায় 1 টাকা হয়ে গেছে। নামছি এখানে, বাসায় পৌঁছাইছি আমি 7:45 এ মনে হয় বাসায় ঢুকছি। হ্যাঁ, বাসায় আম্মা নাই, নিজে একটু চা বানাইছি, চা খাই আবার সম্পূর্ণ বের হয়ে গেছি, বুঝতে পারছেন? এই যে এরপরে আমাদের এখানে ভালো লাগছিল না, ওই যে কালকে গাড়ি স্লিপার ক্রসে নিয়ে আমি চিন্তা করছিলাম যে আমি তো জানি যে এখানে একটা গাড়ি ঢাকা থেকে উঠলো, এটাও 5-6টা থেকে পৌঁছে দিই, বুঝতে পারছেন? মানে এটা যতটাই উঠিয়ে মানে কালকে আমার কিন্তু ট্রেনিং এর লাঞ্চ দিচ্ছিল, তো এটা করে এরপরে দেখি যে গাড়িতে উঠছি, ওই গাড়িতে দেখি যে কালকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পানি পড়তেছে। প্রথমে একটু করে ঘুমাইছিলাম, দেখি যে এই পায়ের মধ্যে পানি মধ্যে টুকটুক করে, আমি কি করতেছে, বুঝতেছেন? এই যে আমি কোনো স্বপ্ন দেখতেছি, এই যে এখানে বাবু দেখি না পানি করতেছে, এগুলো অধরে পানি করতেছে, ওই যে বৃষ্টি হচ্ছিল। এখন দেখতেছি যে ওই আমার নিচের জলে মানে আমি উপরের তলাতে ছিলাম, নিচের তলাতে যে আছে ওই চিল্লাচ্ছে ইয়াকে, ওই পরে আসছে এসে দেখতেছে পানি ওই দিকে ইয়াতে বেশি, আবার আরেকটা ইয়াতে গেলাম, বুঝতে পারছেন? তাহলে ওই এই কাহিনী ওইটা দেখে গাড়িতে সারা গাড়ি পুরো পানিতে ভর্তি হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা হলো নতুন গাড়ি না হয়েছে, ওই পানি পড়ে কিনা এটা টেস্ট করেনি, বুঝতে পারছেন? এই যে কালকেই মানে নতুন গাড়ি ওই জন্য ওই আছে। আচ্ছা যাই হোক, তো ওইটা আসছি, ওই যে তখন ঘুমাইতে পারিনি, ওইটা কিছু কোনো মানে নিচে যারা বসছে ওরা চিল্লাচিল্লি করতেছে, কারণ ওই যে উপরেরটা স্লিপার, নিচেরটা বিজনেস ক্লাসের রেগুলার, হ্যাঁ, তো ওই চিল্লাচিল্লি করতেছি, আপনাদের এরপর আমি চিল্লাচিল্লি করার জন্য এরা চলে আসছে, বুঝলেন? তো এখানে যেটা বলছি, তাহলে একটা জিনিস দেখেন, তাহলে এই কি করে, হ্যাঁ না এখানে চলে যেতে হবে, আগে একটু বিচার করবো, তখন হচ্ছে না আমি বলছি হ্যাঁ প্রথমে 31 এই যে আপনাদের বলছে যে আস্তে আস্তে আমি কেন বলছি এটার জন্য যাতে আপনি বুঝেন, মানে আপনারা সংখ্যা গণিয়েন না, সেকশন আজকে 10টা পড়ে গেছে কিন্তু আপনি 10টা কিছুই জানেন না, তাই হচ্ছে যে আপনার কোনো লাভ নেই, পড়ালেখার কোনো মূল্য নেই, বিশেষ করে কোনো মূল্য নাই আপনার, তাহলে এগুলো করতে পারেন, নতুন পড়া হয়ে যাচ্ছে। তাহলে আমি এই যে দেখেন আমি কেন ব্যাক করছি, ওখানের মধ্যে এখন আপনাকে এখানে যেতে হবে, এই যে আপনি যখন করছেন ওই 31 যখন ধরবে তখন আপনাকে এগুলো মাথার মধ্যে একটা পর একটা মানে সেট আপ চলে আসতে হবে। আমি 31 এ বলছি যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ সকল প্রকারের দণ্ড দিতে পারে, তখন দেওয়ার কথা ওখানে কোনো বেরিয়ে নাই, সকল প্রকারের দণ্ড দিতে পারে। তাহলে তখন এটা যখন করবেন আমি সকল প্রকারের দণ্ড কত প্রকারের আছে সকল প্রকার বলছে, তখন আমি প্যানেল করে চলে যাবেন আবার, বুঝতে পারছেন? 31 যখন বলছেন 53 তে
তাহলে হচ্ছে কত প্রকার 5 প্রকার আছে ঠিক আছে এই পড়াটাকে কিন্তু এইভাবে লিংক আপ এই যে যখন এগুলো আপনাকে বুঝতে হবে এই যে জিনিসগুলো করতে জানলে আপনি শুধু সেকশন ওই বাই সিরিয়ালে আজকে দেখবেন যে আপনারা ওই 50টা সেকশন পড়াই দিয়েছে বুকিয়া দেখবেন কিছু কোন কাজ আসবে না আপনি এগুলো আপনি পড়ে যাবেন কিছু কোনো আপনি আপনারা সবাই পড়েছেন নাইলে কোনদের কাছে যদি কে না আমরা আপনি আইন শেষ ইয়াটা শেষ করতে পারতেন আপনারা যে আপনাদের ওই ইয়াটা শেষ করতে পারতেন না না আইন বিষয়ে যেটা এটা শেষ করতে না সবাই পড়ে নিতে পারতো হ্যাঁ এলএলবিটা আমি যেন বলতে পারি আমার মন থেকে অনার্স থেকে আসছে কারণ আপনাদের তো অনার্স না তো এটার জন্য কি ডিগ্রি আমি চাই না এলএলবি কোর্সটা কমপ্লিট করতে পারতেন না আপনাদের তো অনার্স না হ্যাঁ অনার্স বলে এটা একটা পাস অনার্স পাসে চার ধরে সম্মান আপনাদের একটা শব্দটা আছে আপনাদের একটা সম্মান হ্যাঁ পাস হ্যাঁ 2 ইয়ার্স অনেকজন আছেন না এখানে ইয়ার বেশি আছে সেজন্য বলছি আপনি যেমন আছেন আমিও আছি হ্যাঁ এই যে বলছে ওরা আর যারা করেছে ওরাও আছে ওই যারা ওই যে ওরা এলএলবি করেছে আর ওরা কোনো না কোনো বিষয়ে হচ্ছে অনার্স করছে ঠিক আছে ডিগ্রি কমই থাকে আমি এখানে গত কয়েকটা বেশি তো অনেক দুই ব্যাচ হয় একদম কোনো কোনো বিষয়ে অনার্স মাস্টার্স করেন হ্যাঁ এখানে এমন এমন আছে যে আমাদের এখানেও থাকতে পারেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে আমার একটু সিনিয়র না মানে অনেক সিনিয়র তখন আমার জন্ম হয়নি এরকম আছে মানে ওনার যখন হচ্ছে যে আমার ইউনিভার্সিটিতে পড়ছে তখন আমার জন্ম হয়নি বুঝতে পারছেন ওই এরকম আচ্ছা দেখো যেটা বলছি এই এখানে আছে আমার ইউনিভার্সিটি থেকে বড় আছে হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স করে আছেন না মানে জানতে আর অনেক জনে ওই যে ফেসবুকে ফ্রেন্ড ইয়াতে দেখি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই এততে ইয়া করেছে আচ্ছা দেখো তাহলে এখানে যেটা বলছি তাহলে এই 31 এ গেলাম দেখি দায়রাজও ত্রিপুরার হচ্ছে কি করতে পারে সকল প্রকারের দণ্ড দিতে পারে আর যে সকল প্রকারের মধ্যে কোথায় আছে এটা ওইটা ওই 53 তে আছে দেখেন তোমার তুমি লিংক আপ করে দিতে হবে এটা 53 প্যানেল কোড তাহলে এখন বলছি যে এরপরে এটা পড়ার পরে লাইন পড়ার লাইন করতে হবে তবে উনি কি করতে পারবেন উনি হচ্ছে যে ওই মৃত্যুদণ্ডটা তাহলে আপনাকে আমি বলছি যে বইয়ের পাশে না পড়ে এভাবে চলো ওনার কি করে যাবে মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য দণ্ডগুলো যে দণ্ড দিবে 5 প্রকারের দণ্ডের মতো যে দণ্ডগুলো দিবে এগুলো সরাসরি কার্যকরযোগ্য মৃত্যুদণ্ডটা সরাসরি কার্যকরযোগ্য নয় মৃত্যুদণ্ডটা কার্যকর করার পূর্বে তাহলে কি করতে হাইকোর্টের বুঝতে পারছেন কার্যকর করার পূর্বে অনুমতি দিতে হচ্ছে যে আর দণ্ড দেওয়ার সময় কোনো অনুমতির দরকার নাই দণ্ড দেওয়ার সময় অনুমতি থাকলে এটা আলোচনার বিচার হইতো না বুঝতে পারছেন অন্যরকম হয়ে যেত তখন তাহলে এই যে কার্যকর করার পূর্বে এটা বলছি না আপনি হ্যাঁ কার্যকর করার পূর্বে লাগতেছে যে তোমার এর বিরুদ্ধে একটা আপিল হয়ে গেছে ওনার ওই বিষয়টা সমস্যা নাই বুঝতে পারছেন তাহলে আপিল হলো আপিল আদালত হাইকোর্টে গেল তাহলে ওই হাইকোর্ট যদি এটাকে পক্ষ থাকে তাহলে হচ্ছে যে ওটার কোনো অভিযোগ উঠে এটা কিন্তু দণ্ডদানকারী আদালত থেকে দায়রা আদালত আপিল আদালত কিন্তু দণ্ডদানকারী আদালত বলে না ওইটা কার্যকরযোগ্য তাহলে কিন্তু বলছে যে কার্যকর করার সরাসরি কার্যকরযোগ্য না কার্যকর করার পূর্বে কারোর অনুমতি নিতে হয় হাইকোর্টের অনুমতি এটা বলে দিয়েছে 31 বলে দিয়েছে এই যে এই অনুমতি নেওয়ার জন্য পাঠানোর বিষয়টা আছে এই 374 হাইকোর্টে ওই আমরা এটা পড়ে ফেলছি সেজন্য যে আবারও বলছি সেজন্য এই পড়ে নিলে আপনি যদি এই যে পারতেন আমার কিন্তু এখানে দেখেন 20 সেকেন্ডে পড়া শেষ এই কথাটাকে বলে এই যে এখানে পাঠিয়ে দিতে হবে হ্যাঁ তাহলে হাইকোর্টের কাছে অনুমোদনের জন্য পাঠাইতে হয় এটার নামই দায়িত্ব দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড দিলে সেটা কার্যকর করার জন্য হাইকোর্টের অনুমতি গ্রহণার্থে হাইকোর্টে পাঠানোর ওই যে নথি সহ হাইকোর্টে ওই মামলার রায়টা পাঠানোর বিষয়টার নামই হচ্ছে ডেথ রেফারেন্স আর ডেথ রেফারেন্সে 374 ধারার অধীনে পাঠানো হয় এই 374 ধারার অধীনে হাইকোর্টে যখন পাঠানো হবে হাইকোর্ট চাইলে বললাম যে এটাকে যা আছে তা রেখে দিতে পারে বহাল রেখে পারে অথবা এটাকে পরিবর্তন করতে পারে হ্যাঁ এমনকি এটাকে খালাসের আদেশে রূপান্তর করতে পারে মানে কি কি করতে পারে সেগুলো বলা আছে 376 আর 376 যা করবে তা মনে করে আমি বললাম যে ধরেন যে আমরা একটু এখানে সুবিধার্থে বললাম যে আলোচনা সুবিধার্থে বহাল রেখে দিয়েছে তাহলে সেটা কি করে দিবেন ওই 379 ধারার অধীনে ওই যে দায়রা জজ অতিরিক্ত দায়রা দিয়েছে ওনার কাছে পাঠাবে আর বিশেষ করে দায়রা জজের কাছে পাঠায় ওটা ওনার কাছে বুঝতে পারছেন তার কাছে পাঠিয়ে দিবেন 379 ধারার অধীনে
পাঠাই দিল, পাঠাই দেওয়ার পরে মনে আমি বললাম যে যা দিয়েছে মৃত্যুদণ্ডটাই বহাল রেখে দিয়েছে, এই মৃত্যুদণ্ডটা কার্যকর করার উপায়। আমার কথা বুঝছেন? দণ্ডটা দিয়েছে কত দিনের অধীনে? দণ্ড দিয়েছে 31 রায় দিতে হলো তো, রায় মৃত্যুদণ্ডের রায় হচ্ছে 363 দিনের অধীনে। 302 দিনের হোক যে দ্বারা মানে আমি একটু মৃত্যুদণ্ডের রায় দিয়েছি 363 দিনের অধীনে। 363 দিনের অধীনে মৃত্যুদণ্ডের রায় দিলে 31 আমাকে বলে দিচ্ছে সেটা কি করে দিতে হবে, হাইকোর্টের কাছে পাঠাতে হবে। তো 74 পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দেওয়ার পরে উনি আমাকে 79 দিনের অধীনে ওইটা বহাল রেখে আবার কার কাছে বসে তুমি যা দিয়েছো মানে ওটা এটা ঠিক আছে দায়রা জজের কাছে পাঠিয়ে দিল। এই পাঠিয়ে দেওয়ার পরে এই দায়রা জজ বা দায়রা আদালত সেটাকে কি করবেন, ওই মৃত্যুদণ্ডটা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবেন কত দিনের অধীনে? 381 দিনের অধীনে। ঠিক আছে? তাহলে এখানে একটা কথা লিখবেন যে ওই গর্ভবতী মহিলা ব্যতীত অন্য কোনো পৃথিবীর অন্য কাউকে, আবার বলছি এখানে লিখা সময় আমরা বইয়ের ভাষায় এটা না, আমি বারবার বলছি বইয়ের ভাষাটাকে নিজের ভাষায় কনভার্ট করিয়ে নাহলে মনে থাকবে না। তাহলে কাকে? গর্ভবতী মহিলা ব্যতীত অন্য কারো, তাহলে কি করেছে? মৃত্যুদণ্ডটা 376 ধারার অধীনে বহাল রেখেছেন। বুঝতে পেরেছেন? গর্ভবতী মহিলা ব্যতীত অন্য কোনো মহিলা, তাহলে কি অন্য কারো মহিলা না, পুরুষ মতো মানে পৃথিবীর অন্য মানে বাংলাদেশের অন্য যে কেউ কাউকে মৃত্যুদণ্ড যেটা দিয়েছে সেটা বহাল রেখে দিয়েছে 376 ধারার অধীনে, তখন সেটা কার্যকর করার জন্য কি করবেন? এই কাজ যে দায়রা জজ, যে দায়রা আদালত বা যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে দণ্ডটা দিয়েছেন উনি কি করবেন? পরোয়ানা প্রদানের মাধ্যমে ওই মৃত্যুদণ্ডটা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবেন। আবার বলছি, তাই আমরা বলছি যে মৃত্যুদণ্ড দিয়েছে, মৃত্যুদণ্ড কত রায় সব রায় ঘোষণা করা 366 ধারার অধীনে। তাহলে এই 366 ধারার রায় ঘোষণা করে ওই রায়টা দেওয়ার পরে কি করতে বলছিল? এটা দেশের মধ্যে 374 ধারার অধীনে পাঠিয়ে দেওয়া হলো, তো 376 ধারার অধীনে এটা বহাল রেখেছে যা আছে না, তাহলে 376 বহাল রেখে ওইটাকে আবার 379 ধারার অধীনে পাঠিয়ে দিতে হয়। পাঠিয়ে দেওয়ার পরে এটাকে এখন কার্যকর করতে হবে না, মৃত্যুদণ্ডটা কার্যকর করার উপায়টা বলা আছে যে কোথায়? 381 তো আছে, 82 তো আছে। তো 381 তে আছে যে কাটটা বলছে যে ওই গর্ভবতী মহিলা ব্যতীত অন্য কারো মৃত্যুদণ্ড বহাল থাকলে তাহলে সেটা কার্যকরের উপায়টা বলা আছে যে কোথায়? 381। তো আপনি লেখার সময় এভাবে করে লিখিয়ে, গর্ভবতী মহিলা ব্যতীত অন্য কারো মৃত্যুদণ্ড যদি বহাল থাকে তাহলে সেটা কার্যকর করার উপায় হচ্ছে 381 ধারাতে। 381 ধারার বিধানে কি বলছে? তাহলে ওইটা কি করবেন? যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মানে যে দায়রা আদালতের বিচারক হচ্ছে মৃত্যুদণ্ডটা দিয়েছে, ইনি কি করবেন? পরোয়ানা প্রদানের মাধ্যমে ওটা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবেন। সহজ বিষয়, বুঝতে পারছেন? মানে ওই মৃত্যুদণ্ড দানকারী হচ্ছে যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কি করবেন? পরোয়ানা প্রদান করার মাধ্যমে, পরোয়ানা মানে তো বুঝেন ওয়ারেন্ট, এটা কনভিকশন ওয়ারেন্ট চাই তখন, ঠিক আছে? ওইটা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবেন। ঠিক আছে? এটা বুঝছেন? তাহলে এখন আমরা আরেকটা প্রশ্ন আমি ব্যতীত বলছি না, যদি কি হয়? গর্ভবতী মহিলা। হ্যাঁ, এখন দেখেন আমি কেন আবার এই জিনিসটা আবার আসছে, হাইকোর্টের কাছে যখন ডেথ রেফারেন্সে যায় আপিল ডিভিশনও দেখবেন যে আসামিকে ওখানে হাইকোর্টে উপস্থিত থাকার দরকার নেই। আপিলও কারো যখন ধরেন একটা মৃত্যুদণ্ডের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল হচ্ছে তাহলে হাইকোর্টের কাছে ওই মানুষটার যাওয়ার দরকার নাই। বুঝতে পারছেন? ওনার পার্সোনালি উপস্থিত থাকার দরকার নাই। তো এখন হচ্ছে যে যখন ও ধরেন এটা ডেথ রেফারেন্সে 374 ধারার অধীনে পাঠাইছে, শুধু নথিটা পাঠাবে, নথিটা পাঠায় হাইকোর্ট কেবল দেখবে যে কি করা হয়েছে কিনা, ওই আদেশটা আইনানুগ হয়েছে কিনা, যথাযথ হয়েছে কিনা এটা পরীক্ষা করবে। পরীক্ষা করে যদি ঠিক থাকে তাহলে উনি কি করে দেবেন? এটাকে আবার বহাল রেখে দিবেন। আর যদি দেখছেন যে এখানে আইনানুগ হয়নি, কোনো ত্রুটি আছে, ওই ত্রুটিটা নির্ধারণ করে ওই রায়টাকে পরিবর্তন করে দিবেন। বুঝতে পারছেন? এখন হচ্ছে যে যখন ধরেন উনি বহাল রাখছেন, বলছে হ্যাঁ মানে ওই রায়ে ওই কোনো ত্রুটি পায়নি, হ্যাঁ ত্রুটি পায়নি, তখন হচ্ছে যে উনি কি করে দিবেন? তখন এটা পাঠিয়ে দিল, ওই বললাম না কার কাছে পাঠায়? দায়রা আদালতে। 381 ধারা, তাহলে 81 ধারার অধীনে 79 ধারার অধীনে 79 ধারার অধীনে পাঠিয়েছে দায়রা আদালতে। এখন ওই আসামির কন্ডিশন তো সরাসরি দেখার সুযোগ আছে কার? এখানে দায়রা আদালতের সম্মুখে না এই উপস্থাপন করা হবে। যখন উপস্থাপন করা হলো বলছে যে হাইকোর্ট তোমার মৃত্যুদণ্ডটা বহাল রাখছে। বহাল রাখার পরে আপনি আইনজীবী জানেন মানে অবস্থান আদালতে জানার সুযোগ আছে এখানে, হ্যাঁ? তো দেখা যাচ্ছে আপনি আইনজীবী বলেন যে ওই মহিলা তো এখন প্রেগন্যান্ট, ঠিক আছে?
তখন হচ্ছে যে উপায়টা আমার কি করতে হবে 382 ধারার অধীনে আবার হাইকোর্টে পাঠাতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি লিখবেন যে 300 আমি নিজেদের ভাষায় লেখার জন্য আমি কিছু লিখে দিচ্ছি না। 381 তো লিখছেন বলছি গর্ভবতী মহিলা ব্যতীত অন্য কারো তাহলে ওই যে মৃত্যুদণ্ডের রায়টা কার্যকর করার জন্য ওই যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ডটা দিয়েছি তিনি পরোয়ানা প্রদান করার মাধ্যমে তাহলে কি কার্যকর করবেন একটুকুই বলবেন। কিন্তু তাহলে ওই যদি গর্ভবতী হয় তখন বলবেন যে যদি যার মৃত্যুদণ্ডটা 376 ধারার অধীনে বহাল রাখা হয়েছে, আবার বলছি এভাবে করে লিখবেন যার মৃত্যুদণ্ডটা 376 ধারার অধীনে বহাল রাখা হয়েছে সে যদি গর্ভবতী হয়, তখন তার মৃত্যুদণ্ডটা কি করতে পারবে না, দায়রা আদালত কিন্তু স্থগিত করতে পারবে না কার্যকর করার। ওইটা আবার কি করে দিতে হবে, হাইকোর্টের কাছে আপনাকে পাঠাতে হবে। বুঝতে পারছেন? হাইকোর্টে পাঠিয়ে দিতে হবে। তাহলে হাইকোর্ট কি করতে পারে, ওই বিষয়টা অবগত হওয়ার পরে দুইটা কাজ করতে পারে। তখন ওই মৃত্যুদণ্ডটা কার্যক্রমটা স্থগিত করে দিতে পারে। এক তাহলে কি করবে, মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত, কিংবা আরেকটা আছে ওই মৃত্যুদণ্ডটাকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করে দিতে পারে। বুঝতে পেরেছেন? এখানে আবার এই মৃত্যুদণ্ডটাকে এই 382 ধারার অধীনে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করতে পারে। আবার বলছি তাহলে প্রথমটা আবার এগুলো একটু ভালো করে বুঝে করিয়ে 381 তে তাহলে বলছি যে কে গর্ভবতী মহিলা ব্যতীত অন্য কারো মৃত্যুদণ্ড যদি 376 ধারার অধীনে বহাল রাখা হয় সেটা কার্যকর করবেন দায়রা আদালত পরোয়ানা জারি করার মাধ্যমে। শেষ। এটা একটু এখানে কোন যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে কি করবেন, যে মানে দায়রা আদালত যখন দেখলেন যে ওই আসামি হচ্ছে গর্ভবতী, সেক্ষেত্রে তখন হচ্ছে যে ওইটাকে কি করতে হবে, হাইকোর্টে পাঠিয়ে দিতে হবে। হাইকোর্ট তখন কি করতে পারবে, এটা বিষয়টা অবগত মানে হাইকোর্টকে অবগত করতে হবে। তখন হাইকোর্টে এই বিষয়ে একটা আদেশ দিতে পারেন যে তাহলে ওই দণ্ডটা কার্যকরকরণ স্থগিত মানে ওটা তাহলে দায়রা আদালতের কাছে 379 ধারার অধীনে যখন পাঠিয়ে দিবে দায়রা আদালত কিন্তু স্থগিত করতে পারবে না, জাস্ট উনি পরোয়ানা দিতে পারেন। সেই পরোয়ানা দেওয়ার আগেই তাহলে তাকে অবগত করা হলো যে তাহলে উনি প্রেগনেন্ট, তখন কিন্তু ওই কার্যকর করার মানে কার্যকরী কার্যক্রমটা স্থগিত করার জন্য পিটিশন দিতে হবে কার কাছে, হাইকোর্টের কাছে। হাইকোর্ট চাইলে কার্যক্রমটা স্থগিত করতে পারে, কিন্তু হচ্ছে কি করতে পারে ওই মৃত্যুদণ্ডটাকে ওই বিষয় বিবেচনা করে পরবর্তী বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করতে পারে। এখানে আরেকটা সুযোগ, বুঝতে পেরেছেন? তাহলে এটা হাইকোর্টের কাজ, এটা হাইকোর্টের, আর এটা হচ্ছে দায়রা আদালত। বুঝতে পেরেছেন? এটা হাইকোর্টের। তাহলে হাইকোর্ট দুইটা কাজ করতে পারে, একটা স্থগিত কিংবা হচ্ছে ওই মৃত্যুদণ্ডটাকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর, এই দুইটা বিষয় ক্লিয়ার? স্যার এখানে যাবজ্জীবন দিলে তুমি বাচ্চাটা আছে এটা কি হবে স্যার? বাচ্চাটার জন্যই তো এটা লম্বা পাই গেছে, বুঝছেন? বাচ্চাটা একটু সেট করে দিয়েছে, বুঝতে পারছেন? না এটা মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত। এটা আরেকটা হচ্ছে যে এগুলো আইন যারা আইন করেছে তারা অনেক চিন্তা করতে হচ্ছে, যখন দেখা যাচ্ছে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে একটা অপরাধের জন্য দুইটা প্রাণ নিয়ে নেওয়া হচ্ছে, তখন আরেকটা যে ওই যে বাচ্চাটাকে কিছু করে, বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে যে আরো করলে দেখবেন যে বাচ্চাটারও অবস্থা হয়ে যাবে যাবজ্জীবন কারাদণ্ডে, যে একটা মানুষ যখন জেলে যে একটা বাচ্চা যখন বেড়ে উঠে ওর চরিত্রটা কেমন হচ্ছে, মানে জেলের পরিবেশে যে বড় মানে পরিবেশই তো মানুষকে কি করে দেয়, মানে আমাদেরকে চিন্তা ভাবনা করতে দেখবেন যে আমাদের এক একজনের বিহেভিয়ার এক এক রকম। ধরেন আমি একটা গ্লাস ভেঙে ফেলেছি, তো আমার আম্মা একটু করে চিল্লায় বললো আমাদের 2 টাকা কিছু হবে না, তো আমি এখানে এটা করে বলছি না যে বা অথবা এটা আমাকে কিছু বলতেন না ঠিক না, কিন্তু এইটা যদি আমার জায়গায় কাজের বলছি কাজের ছেলে বা মেয়েটা হয় তাহলে সে কি করছে, তাহলে সে তাকে হচ্ছে দিকাচ্ছে বা কত চায়ের দোকানে চাকরি করা ছেলেটা হয়, হ্যাঁ তাকে হচ্ছে তাহলে সে কি দেখছে, মানে আমি একটা বিষয়ে মানে আমি স্নেহ নিয়ে বড় হয়েছি, সে হচ্ছে রুটনেস নিয়ে বড় হয়েছে, ঠিক আছে? তাহলে সে কখনো কি তার দয়াময় আমার চেয়ে বেশি থাকবে কেমন বলেন তো? কোনো অবস্থাতে না। তাহলে আমি তার থেকে যদি এটা প্রত্যাশা করি, এটা প্রত্যাশা করা উচিত না। ওই আপনাদের সেজন্য ক্রিমিনোলজি গুলো যদি বই ক্রিমিনোলজি এটা আমাদের আরো ভালো করে পড়া উচিত, কেন জানেন? মানে এটার জন্য মানে ক্রিমিনাল বিহেভিয়ার গুলো কেমন হবে, যেটা আমাদের ওই যে এটা হয়তো অচিরে এটা করার জন্য কার্যক্রম করা হচ্ছে, আমাদের সেন্টেন্সিং পলিসি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। মানে এখানে একটা আমি কনভিকশন তার অপরাধটা সংখ্যাধিকভাবে প্রমাণিত হয়েছে, সেজন্য আমি তাকে ওই যে হ্যাঁ এটা বলে দিলাম, তার বিরুদ্ধে মানে হত্যার অভিযোগ আনেন তো হত্যার অভিযোগ করেন। এখন তাকে এখানে দুইটা অপশন দিয়েছে না, 302 ধারার অধীনে মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন কারাদণ্ড আছে।
আমি কি মৃত্যুদণ্ড দেবো নাকি যাবজ্জীবন কারাদণ্ড? এটা একটা পলিসি বা আমাদের কোনো দেশে কোনো গাইডলাইন নাই। তো দেখবেন সেটা হলো যে একটা বিচারক হচ্ছে যে এটা মৃত্যুদণ্ড আবার একজন যাবজ্জীবন কারাদণ্ড। হ্যাঁ, তো এই দুইটা হয়ে যাচ্ছে। তাহলে যদি এটা মানে একটা গাইডলাইন থাকতো আইনের মধ্যে, তাইলে কিন্তু এটা কেউ করতে পারতো না। মানে একটা গাইডলাইন থাকলে সবার কোনো সারা বাংলাদেশে দেখবে যে এক বিচারক ছিলেন, আমরা বলি যে উনি একটু বেশি খুব একটু রিজিড, আর আমি বলছি যে একটু লিবারাল। তো এই যে বলছি যে কেন এই যে আমাদের বারবার বলছি পৃথিবীটাকে দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু এক একজনের এক এক রকম। ধরেন আমার কোন নিকট আত্মীয়কে কেউ নৃশংসভাবে হত্যা করেছে, সে বিচার পায়নি বা এরকম, মানে তাকে আমি ওরকম অপরাধকারী হলে মানে তাহলে আমি কি করবো? আমি একটু প্রতিহিংসা করবো না? আমি এরকম যদি পাই তাহলে আমি তাকে কি করছি, কিভাবে কনভিক্ট করা যায়? কিন্তু আমি এরকম কোনো কিছুই দেখিনি। ঠিক আছে, তোমাদের কাছে আমি একটু লিখছি, তাও আমরা লিবারাল হয়ে যেতে পারি, কিন্তু আমার তো এরকম হওয়ার কথা না। আইন তো বলছে যে ওইরকম হতে হবে না। আমরা যখন বিচারক হয়ে গিয়েছি তখন বলছে আমার সবার সিস্টেমটা একই রকম হওয়া উচিত। এটা কিন্তু বলছে যে আমি ওই সবার ক্রিমিনাল বিহেভিয়ার একই রকম হবে না। ওই যে আপনি কানে করে যে বাচ্চাটা আলাদা সে এমনিও শাস্তি পায়। ওই যেমন আমি ওই বরিশাল কারাগারে যখন গিয়েছি, আমি ওই যে ওইখানে জেল সুপার তো ছিল, যে সুপার ছিল, তারপর ওনার সাথে না আরেকটা শুটে আছে জেল সুপার, ওই আমার দেখাচ্ছিল। তখন আমি এমনি ইয়ার সাথে কথা বলতেছিল, একটা জিনিস বলছিল। তখন আমি আপনারা তো মানে আপনারাই জানেন, আপনারা এমনিই হচ্ছে যে কোনো বিনা দোষে হচ্ছে যে আপনারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। হ্যাঁ, তো বলতে জি স্যার, এটা তো মানে এই যে হ্যাঁ, ওরা কিন্তু ওই কি করে ডিউটি যখন থাকে তখন অনেক কিছু হইলেও ওরা বের হইতে পারে না। বের হওয়ার প্রসেসটা খুব জটিল ওদের এখান থেকে। এমনকি যেমন জামিন নিয়ে বের হওয়ার প্রসেসটা জটিল, ওদের যখন জীবিত অবস্থায় থাকে দেখা যাচ্ছে ওর আব্বা মারা গেছে, তখন ওর এখান থেকে বের হওয়ার প্রসেসটা অনেক জটিল। ওই সময় সে বের হতে পারে। হ্যাঁ, এই আচ্ছা যাই হোক, এই যে এখানে বলছি, তাহলে বুঝতে পেরেছেন? আবার ওখান থেকে এখানে চলে গেছে। ওই যে কিভাবে বলছি, এখানে ওরা আইনটা অনেক চিন্তা করেছে, বুঝতে পারছেন? অনেক চিন্তা করেছে, এরপর এই পলিসিগুলো করেছে। ওরা ব্রিটিশরা এই করার সময় এভাবে করে না, এরা তাড়াহুড়া করে না। এই যে প্যানেল কোড হয়েছে, দেখবেন যে আপনার একটা কমিশন গঠন করা হয়েছে 1834 সালে। 1833 সালে প্রস্তাবনা শুরু হয়েছে, 34 সালে কমিশন গঠন করে, এরপর আইনটা হয়েছে 1860 সালে। দেখেছি তো না, আইনটার ভিতর নাই কি বলে কোন অপরাধ, মানে এটা এমন কোন অপরাধ নেই এটা এখানে কি করে না, এটা করে না, বুঝতে পারছেন? কিন্তু আমাদের আইনগুলো দেখেন ওই দুদিন পরে ওই যে এরকম, এই যে একটা বেস্টেড প্রপার্টি আইন করছে 2001 সালে, এইটা এই পর্যন্ত হচ্ছে যে 212 বার সংশোধন হয়েছে, আরো আরেকটা সংশোধন সামনে আসছে, বুঝতে পারছেন? এই আর কি স্পেশাল পাওয়ার একটা করছে, এই যেটা ওই যে আমাদের এখানে সাইবার সিকিউরিটি আইন একটা, ওই যে এখন তো সাইবার সিকিউরিটি, তো এগুলো কত রকমের নাম করতেছে, ওই যে একবার করে এরকম হয় ওইরকম হয়, ওই জিনিস প্রজেক্ট গুলো এরকম না। দেখেন প্রজেক্ট যদি এখনো চলতেছে, ইন্ডিয়া তো আছে এখন, হ্যাঁ সাউথ এশিয়ান। আচ্ছা তাহলে ক্লিয়ার এটা? তাইলে এবার 383 আসছে, সেটা হচ্ছে ওই মৃত্যুদণ্ড ব্যতীত, এখানে বলবেন যে কি মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোনো দণ্ড কার্যকর করার উপায় হচ্ছে যে কোথায় বলা আছে। তাইলে 376, এটা 376 হতে পারে বা অন্য কোনো 366 ধারা দিলে যে কোনো রায় হতে পারে। আবার বুঝাচ্ছি, 381 আর 82 তে বলা হচ্ছে মৃত্যুদণ্ডের যে রায়টা আছে সেটা কার্যকর করার উপায় 381 তে আর 82 তে। তাহলে 381 তে আছে যে ওই গর্ভবতী মহিলা ব্যতীত অন্য কারো মৃত্যুদণ্ড, মানে ওই মৃত্যুদণ্ডটা কার্যকর করার উপায় কি করবে, ওই দায় আদালত পরোয়ানা জারি করার মতো কার্যকর করবে। আর বলছে যে 382 তে আছে কি তাহলে ওই গর্ভবতী মহিলা হচ্ছে যে মৃত্যুদণ্ড কার্যকর করার উপায়। তাহলে এটা হাইকোর্ট স্থগিত করে দিতে পারে, কিংবা কি করতে পারে, যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করতে পারে। আচ্ছা এরপর আছে যে কি বললাম, এই মৃত্যুদণ্ড ব্যতীত আরো সিস্টেম আরো 5 তারিখ কয় প্রকার আছে, আরো 4 প্রকার আছে। 4 প্রকারের মধ্যে অর্থদণ্ডটা না, অর্থদণ্ড ব্যতীত। তাহলে অন্য যেগুলো দণ্ড, কারাদণ্ড বলেন বা যাবজ্জীবন কারাদণ্ড বলেন, কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এগুলো কার্যকর করার উপায় হচ্ছে যে কোথায় বলা আছে। হ্যাঁ মানে তাহলে এইভাবে করে লিখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড কার্যকর করার উপায় আছে কোথায়, 383 তে। তো ওইটাও কি করবেন,
বলছে পরোয়ানা প্রদান করার মাধ্যমে কে কার্যকর করবে? দণ্ডদানকারী আদালত। এখানে বলে দেওয়া আছে দণ্ডদানকারী, যে আদালত দণ্ডটা দিয়েছে, ওই যাবতীয় কারণদণ্ড বা অন্যান্য কারণদণ্ড আদেশটা যে আদালত দিয়েছে, সেই আদালত পরোয়ানা জারি করার মাধ্যমে এটা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবে। কি আচ্ছা, আচ্ছা, আরেকটা একটু 385টা আগে বলিয়ে, ওই যে পরোয়ানাটা কার কাছে পাঠাবে? এই যে আমরা বললাম যে বুঝছেন 381 তো পরোয়ানা জারি করার মাধ্যমে এটা কার্যকর করতেছে, আর 383 তো বলছি যে ওই যাবতীয় কারণটা পরোয়ানা জারি করার মাধ্যমে কার্যকর করবে। এটা দণ্ডদানকারী আদালত। কে? দণ্ডদানকারী আদালত। এখন এই যে পরোয়ানাটা কার কাছে দিবে? পরোয়ানাটা কার কাছে দিবে? আমার কথা না, আমার কাছে পরোয়ানা জারি করবে, কিন্তু কার কাছে যাবে? জারিটা করবে কার কাছে? মানে দিবে যে কাকে? তো বলছে যে এটা কাকে দিবে? জেলারকে দিবে। কাকে দিবে? জেলারকে দিবে। কাকে দিবে? মানে পরোয়ানাটা কার কাছে দিতে হবে বলছে? জেলারের কাছে। এটা বলছে 385। আমি বলছি না, ওই যে ধরুন 381 বলেন বা 383 বলেন, ওই যে পরোয়ানা জারি করার মাধ্যমে কার্যকর করবে, তাহলে এই পরোয়ানাটা কাকে দিবে? জেলারকে। কাকে? জেলারকে। সবগুলো জানা যায়, কিন্তু ওই কমিশনের যে ওয়ারেন্ট যেগুলো আছে এগুলো কিন্তু জেলারের কাছে দিবে। ঠিক আছে? এখন ওই এই ক্ষেত্রে কার্যকর করার জন্য কার প্রতি নির্দেশনা থাকবে? বুঝতে পারছেন? মানে এই যে দণ্ডটা, এটা কে কার্যকর দিবে? যে জেলারের কাছে। কথা বুঝছেন? সেটা বলছে যে একটু ভালো করে বুঝে পড়ে, নাহলে কনফিউজ হয়ে যাবে, একটা জায়গায় একটা করে ফেলবেন। আর ভালো করে একবার বুঝে পড়বেন, দেখবেন যে পড়ালেখা খুব ইজি। বুঝতে পারছেন? খুব ইজি। তখন হচ্ছে যে মনে হবে যে এমন কবি কি আছে যেটার জন্য আমাকে দুইবার পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? ওই অনেক সময় মনে হয় না, যখন ধরেন আপনাকে এখন যদি ক্লাস 5 এর সিলেবাস দিয়ে বসাই দেওয়া হয়, তখন আপনার মনে হয় না, বা ক্লাস 10 এর সিলেবাস দিয়ে আমি কি বের করছিলাম, সব দেখলে মনে হয় না এগুলো পারি না, যে এটা পারলে এই যে আমাদের সব মনে হয় না, এই যে এখানে আমি পড়াইতে আসলো আমাদের এর জন্য আমি এত সিরিয়াস ছিলাম যে এটা গণিত ছিল না। দেখেন, মানে বিষয়টা যাওয়ার সাথে আমার মনে হচ্ছে না এটাকে এত গণিত ভাবতাম যে সিরিয়াসনেসটা বেশি ছিল। হ্যাঁ, সিরিয়াসনেস ছিল। মানে এটা হচ্ছে বয়স অনুযায়ী বলছে যে দেখবেন যে কতগুলো জিনিস চেঞ্জ হয়ে যায়, যেটা আমি করি মনে হচ্ছে একটু সহজ, কিন্তু আপনি সেটা বলছি একবার যদি বুঝে যেতে পারেন, কিন্তু আপনি না বললে বয়স যে ম্যাথ পারে না, ওরা ক্লাস 5 এ ম্যাথ দিলে ওই মধ্যে এখানে বয়স করতে তা আপনি বিসিএস এর ম্যাথ আছে, এগুলো কিসের ম্যাথ? সবগুলো এরকম 5 থেকে হচ্ছে 10 এর ম্যাথ। বুঝতে পারছেন? তো যারা পারে না, এগুলো আমি দেখেছি ম্যাথগুলো পারে না। 5 এর কিছু ম্যাথ থাকে যদি ছেড়ে দিতেন, মানে 5 এর আগের বইয়ের কিছু ম্যাথ আছে, ওই ইয়া করা সরল। বুঝতে পারছেন? তো এইটা তো এখন হচ্ছে যে দেখবেন যে আবার যে করেনি বেসিকটা শেষ করে আসেনি, ওনারা যদি এখন বলে দিই সরল অঙ্কটা, এখন তো ওদের বাজে পারবেন না। তোমরা এখনো ক্লাস 5 এর জিনিসটা করো, কিন্তু যে একটু ভালো করে বেসিক বুঝে আসছে ও যদি বুঝে এগুলো কোনো ব্যাপার। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে কার কাছে পাঠাবে পরোয়ানাটা? জেলারের কাছে। তাহলে ওই পরোয়ানাটা কার্যকর করার জন্য কার প্রতি নির্দেশটা থাকবে? নির্দেশনাটা কার প্রতি থাকবে? বলছে জেল ইনচার্জের প্রতি, জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আবারও বলছি, খেয়াল করেন, 381 বা 83 ধারার অধীনে পরোয়ানাটা দিব যে কার কাছে? বলছে পরোয়ানা দেওয়ার মাধ্যমে, মানে পরোয়ানা জারি করার মাধ্যমে কার্যকর করবো না। এখন পরোয়ানাটা কাকে দিব? বলা যে জেলারকে। কিন্তু বলছে যে ওই পরোয়ানার মধ্যে এখানে একটা নির্দেশনা দিয়ে দিতে হয়, বলছে যে এই মৃত্যুদণ্ড তাকে এই এত দ্বারা মধ্যে মৃত্যুদণ্ড দিল, এই মৃত্যুদণ্ডটা কার্যকর করার জন্য আপনার প্রতি নির্দেশনা। কার প্রতি? মানে আপনি কে কার্যকর করবেন? জেল ইনচার্জ। কে কার্যকর করবে? জেল ইনচার্জ। মানে ওইটাকে তাহলে তখন মানে তার জেল ইনচার্জের বরাবর আমি দিয়ে দিয়েছি। আমি বিচারক বলছি যে কি করেন, আপনাকে এটা আপনার প্রতি এইটা ওকে আমি 7 বছর কারাদণ্ড দিয়েছি, সেটা আপনি কি করে দিবেন? কার্যকর করবেন। বুঝতে পারছেন? ওনার প্রতি নির্দেশনা 7 বছর পর্যন্ত আপনি ইয়া করে কি করবেন, তাকে আমি 6ম কারাদণ্ডটা আপনি নিশ্চিত করবেন।
নির্দেশনা তো তার প্রতি থাকে, জেল ইনচার্জের প্রতি, জেল ইনচার্জে এটা নিশ্চিত করবে। কিন্তু ওইটার জন্য ওই পরোয়ানাটাকে ওই জেলে যে কার্যকর মানে নিশ্চিত করার জন্য এটা পাঠাবো কার কাছে, জেলারের কাছে। এই হচ্ছে কথা, বুঝতে পারছেন? তাহলে জেল ইনচার্জের প্রতি, কার প্রতি? জেল ইনচার্জের প্রতি নির্দেশনা থাকবে কার্যকর করার জন্য। তাহলে পাঠাবো যে কার কাছে? জেলারের কাছে। এগুলো অনেকজন কনফিউজ হয়ে যায় এটার সাথে। তাহলে এখানে কার প্রতি নির্দেশনা? এটা 384 তে। কার বরাবরে দিব সেটা বলে 385 তে। সাথে সাথে একটু পড়ে নেবেন যে 389। তাহলে কে পরোয়ানা ইস্যু করতে পারে? মানে পরোয়ানাটা কে দিতে পারে? মানে দণ্ডদানকারী, জজ বা ম্যাজিস্ট্রেট বা তার স্থলাভিষিক্ত। দেখুন আপনি বলতে পারেন যে দণ্ড দিচ্ছেন, হ্যাঁ, মানে দণ্ডদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট কিংবা তার স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট। আবার বলছি, অনেক সময় দেখেন না, উনি মৃত্যুদণ্ড দিয়ে হাইকোর্ট থেকে ওইটা ওই যে ডেথ রেফারেন্স হয়ে আস্তে আস্তে 6 বছর লাগছে। একজন বিচারক একটা জেনারেলি থাকে হচ্ছে 3 বছর, এক জায়গায় থাকে 3 বছর, বুঝতে পারছেন? তো এই যে বেশি থাকে না, এর আগে চলে আসতে পারে। যেমন আমি কলকাতাতে ছিলাম, এমনি হচ্ছে কাগজে কলমে যে এখন 2 বছর 6 মাস হবে, এমনি ছিলাম তো 2 বছর 2 মাস বেশি ছিলাম, বুঝলেন? তাহলে এই আর কি। তাহলে এখন বুঝতে পেরেছেন? তাহলে এটা কে ইস্যু করবে পরোয়ানাটা? এটা আবার বলে দিচ্ছে 389 আবার এটা স্পষ্ট করে দিচ্ছে যে দণ্ডদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট কিংবা তার স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট। তাহলে পরোয়ানা কে ইস্যু করবে? দণ্ডদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট বা তার স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট। তাহলে 389টা পড়ে নিয়ে 384, 85 আর 89 একসাথে পড়বেন। 89টা আগে পড়ে ফেলতে পারেন। দণ্ডদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট কিংবা তার স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট পরোয়ানা ইস্যু করতে পারে। তাহলে উনি পরোয়ানা কার বরাবর ইস্যু করবে? জেলারের বরাবর। তাহলে ওই পরোয়ানাটা থেকে ওই যে বলছে যে দণ্ডটা কার্যকর করার জন্য বলা হয়েছে, তাহলে ওই কাকে বলবেন? এটা মানে কার্যকর করতে কাকে বলে দিবেন? জেলা ইনচার্জ। জেল ইনচার্জকে বলবে যে তুমি কার্যকর করবা, কিন্তু কার্যকর করার জন্য আমি দিলাম যে কাকে? জেলাকে। বুঝতে পারছেন? এই মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আত্মীয় স্বজনদেরকে খবর দিতে হবে না সাক্ষাতের জন্য। যে এটা তো বলছি এরপরে জেল কোডে বিধান আছে, সেগুলো অনেক বিষয় দিতে আছে, কাকে কিভাবে কি করতে হবে। দেখবেন কোন দফায় কি কতটুকু এখানে ছুটি আছে, কোন সময় কতটুকু রেস্ট, অনেক দফায় বিধান। এটা আরো বিশাল ব্যাপার, আপনি আগে করে ফেলেন, তারপর হচ্ছে দেখবেন। হ্যাঁ, পড়া তো শেষ না, না ঠিক আছে, শেষ করে। আচ্ছা, ভালো থেকে